জি ভাই, লাইভ নাও। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। সো বেশ আবারও এক সপ্তাহ পর আমাদের রেগুলার ইংলিশ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। সো আজকের এই ক্লাসটা শুরু করার আগে আমরা বেশ কিছু নতুন কথা শুনবো এবং কিছু ডিসিশনস যেটা নেওয়া হয়েছে সেই সম্পর্কে আগে একটু আমি তোমাদেরকে জানাতে চাচ্ছি, এবং তারপর হচ্ছে আমি ক্লাসটা শুরু করব। সো আশা করি সবাই একটু ক্লাসে জয়েন করুক, দেন হচ্ছে আমরা পার্টিকুলারলি সবার যে কোয়েরি সেগুলো শুনবো, এবং আমাদের যে কিছু ডিসিশনস আমরা নিয়েছি তোমাদের জন্য সেই ব্যাপারগুলো নিয়ে একটু আলোচনা করব। সো যারা যারা লাইভ ক্লাসে জয়েন করো তাদের সবাইকে আমি লাইভ ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। তোমরা কিন্তু জয়েন করে ফেলতে পারো এবং তোমাদের বন্ধুদেরকেও মেনশন দিয়ে দিতে পারো, কারণ আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু ঘটনা তোমাদের সাথে শেয়ার করব, এবং এর পরবর্তীতে কোর্সের ক্লাসগুলো আমরা কিভাবে কন্ডাক্ট করব, কি কি জিনিস আমরা পড়ব, সবকিছুর একটা আমরা সুনির্দিষ্ট ওয়ে তোমাদেরকে ব্যাখ্যা করে দিব। আরো একটা কথা, সেটা হচ্ছে আজকে কিন্তু আমাদের একটা প্র্যাকটিস সেশন আছে, এবং সেই প্র্যাকটিস সেশনটা হবে বেসিকলি ইংলিশ ফার্স্ট পেপারের উপর, এবং আগামীকাল আমরা প্র্যাকটিস সেশনটা করব হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপারের উপর। সো এইটা একটু মাথায় রাখতে হবে। এবং এই ফার্স্ট পেপার উপর আমরা গত সপ্তাহে তোমাদের কাছ থেকে একটা কমিটমেন্ট নিয়েছিলাম, তোমরা বলেছিলে যে বোর্ড কোশ্চেন গুলো সলভ করাতে। সো আমি তেমনই একটা নমুনা বোর্ড কোশ্চেন নিয়ে এসেছি, যেখানে আমরা এমসিকিউস, কোশ্চেন অ্যান্সার, ফ্লো চার্ট, আমাদের হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ক্লুজ, উইদাউট ক্লুজ, আমাদের যে 2019 সাল পর্যন্ত যে বোর্ড কোশ্চেন গুলো হয়েছে সেই বোর্ড কোশ্চেনের আদলে আমরা নিয়ে এসেছি হুবহু বোর্ড কোশ্চেন গুলো, যাতে করে আমরা একটু দেখতে পারি আমরা আমাদের কনফিডেন্স লেভেলটা কতটুক আছে, আমরা কতটুক পারি, আমাদের ক্যাপাবিলিটি কতটুকু সেগুলো জানতে পারি। তো সবাই যদি মোটামুটি ক্লাসে এন্টার করে থাকি, তাহলে আমরা সেই ঘটনাটা সম্পর্কে বলবো, যেটার ব্যাপারে আমি ব্যাখ্যা করছিলাম যে কিভাবে আমরা এই ক্লাসগুলোকে পরবর্তীতে কন্ডাক্ট করতে যাচ্ছি এবং কি কি জিনিস আমরা ক্লাসগুলোতে পাচ্ছি। সো প্রথম যে জিনিসটা হচ্ছে যে তোমাদের সবার প্রিয় প্রভা আপু যেই লাস্ট ক্লাসটা অলরেডি নিয়ে নিয়েছেন, সেটাই হচ্ছে কোর্সে তার লাস্ট ক্লাস ছিল। অর্থাৎ তোমার প্রভাপুর ব্যস্ততার জন্য উনি হচ্ছে তোমাদের একটা ইউনিট যেটা পড়ানোর কথা ছিল সেই ইউনিটটা আর পড়াতে পারছেন না, খুবই দুঃখজনক আমাদের জন্য। আই উইশ উনি সময় বের করতে পারতেন, কিন্তু যেহেতু উনি একটু বিজি আছেন, উনি আমাকে রিকোয়েস্ট করেছেন যে ইউনিট 13 যেটা আছে, সেই ইউনিট 13 ইটিং হ্যাবিটস অ্যান্ড হ্যাজার্ডস, এই ইউনিট 13টা আমি যেন তোমাদেরকে পড়িয়ে দিই, এবং আমার যে ইউনিটস গুলো ছিল, যেগুলো হচ্ছে আমি এখনো তোমাদেরকে মাত্র 2টা ইউনিট পড়িয়েছিলাম, সেই বাকি ইউনিটগুলো যেন আমি তোমাদেরকে পড়িয়ে দিই, এবং তার সাথে ইউনিট 13টাকে আমি অ্যাড করে দেই। এবং তাছাড়াও তোমরা তোমার আপুর কাছে যে জিনিসগুলো জানতে চেয়েছিলে, যেমন তোমরা চেয়েছিলে মডিফায়ারের উপর একটা ক্লাস, তোমার আপু হচ্ছে আমাকে একটা আপডেট দিয়েছিলেন, সেটা হচ্ছে মডিফায়ারের যে পোস্ট মডিফায়ারের অ্যাপোজিটিভ ছিল সেই পার্টিকুলার জিনিসটা পড়ানো হয়নি, এবং রাইটিং পার্টের মোটামুটি একটা ওভারভিউ, এই কয়েকটা জিনিস বাকি ছিল। সো আমি এখন বলতে পারি, যেহেতু আলহামদুলিল্লাহ এখন হচ্ছে আমাদের ক্লাসগুলো বাকি আছে, এবং মাঝখানে আমি বেশ কয়েকটা ক্লাস করতে পারিনি বা স্ক্যাজুয়ালে মিলেনি, এটা নিয়ে অনেকে হচ্ছে আজকে দেখলাম কমেন্টও করছো যে ভাইয়া আপনার আগের ক্লাসগুলো পাচ্ছি না, বা বেসিকলি বলতে গেলে আমি গত 2 সপ্তাহে মাত্র একটা ক্লাস নিয়েছিলাম। সো সেই ক্ষেত্রে হয়তো অনেকে আমার কোনো পুরাতন ক্লাস পাচ্ছিলে না, সেটা কোনো ব্যাপার না, ওয়েব অ্যাপে সব ক্লাসগুলোই আলহামদুলিল্লাহ দেয়া আছে। সো আমরা এখন যেটা করতে পারবো, যে আমরা এই মডিফায়ার, তারপরে হচ্ছে প্রেপোজিশন, তারপরে হচ্ছে কানেক্টরস, এগুলোর উপর এখন আমরা চাইলে আলাদা করে ক্লাস নিতে পারবো, যদি তোমরা অ্যাজ এ স্টুডেন্ট আমাকে বলো নেয়ার জন্য যে ভাইয়া হ্যাঁ প্লিজ গো ফর ইট, আমরা ক্লাসগুলো করতে ইচ্ছুক। যদি তোমরা ইচ্ছুক থাকো তাহলে আমি হচ্ছে এগুলোর উপর আলাদা করে ক্লাস নিব, এবং পূর্ব নির্ধারিত তথ্য অনুযায়ী বা কথা অনুযায়ী এগুলো সহ যে সিনোনিম অ্যান্টোনিমের ক্লাসটা আছে এটাও আমি তোমাদের সাথে নিব, এবং এটার প্র্যাকটিসটাও আমি তোমাদেরকে করাবো। সো আমাকে একটু আগে বলো যে তোমরা কি এই ক্লাসগুলো আমার সাথে করতে রাজি আছো কিনা। আর যদি তোমরা রাজি না থাকো, সেখানেও আমাদের একটা প্রসেস আছে। সেই প্রসেসটা হচ্ছে আমাদের সবার শ্রদ্ধেয় যে শাহরিয়ার স্যার আছেন,
উনাকে আমি বলবো যদি তোমরা না চাও আমার সাথে এই গ্রামার ক্লাসগুলো করতে, আমি শাহরিয়ার স্যারকে রিকোয়েস্ট করব আজকেই তোমাদের কথার উপর ভিত্তি করে যে ভাইয়া প্লিজ আপনি আমাদের এইচএসসি 2022 ক্র্যাশ কোর্সে এই যে বেশ কিছু টপিকস আছে, ফর এক্সাম্পল প্রিপোজিশন, ফর এক্সাম্পল কানেক্টরস, কারণ ভাইয়া মডিফায়ার্স পড়িয়ে ফেলেছেন আলহামদুলিল্লাহ, তারপর হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম, এই ক্লাসগুলো নিয়ে নেন। সো এগুলো তোমাদের উপর নির্ভর করে, তোমাদের যে ফিডব্যাকটা আছে সেই ফিডব্যাকটা অনুসারে আমরা হচ্ছে সেটা করব। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, ভেরি গুড। আমার মাথার উপর আকাশ ভেঙে পড়লো। ভাইয়া খুবই দুঃখের বিষয়, কিন্তু তোমার আপু অনেকগুলো প্রজেক্ট নিয়ে ব্যস্ত আছেন। সো এই জন্য হচ্ছে ওনার যেই পড়াশোনা প্লাস হচ্ছে অন্যান্য প্রজেক্ট আছে 10 মিনিট স্কুলের সাথে, সবকিছু নিয়ে বিজি থাকার কারণে তোমাদের আপু হচ্ছে ইউনিট 13টা এবং যে রাইটিং এর ওভারভিউটা আছে, রাইটিং এর ওভারভিউটা সেটা আর তোমাদেরকে দেখাতে পারছেন না। সো ওখানে আমি স্থলাভিষিক্ত হলাম এবং আমি তোমাদের ক্লাস নিব, ঠিক আছে? সো কার কার মাথায় ভেঙে গেছে, কার কার প্রবলেম আছে সব বলতে পারো, কোনো সমস্যা নেই। ন্যারেশনও পড়ানি, ওকে, আমি ন্যারেশনটাও অ্যাড করে দিলাম। সো তোমরা যদি চাও আমি নতুন উদ্যমে তোমাদেরকে এই সবগুলো ক্লাস সুন্দর মতো রিভিউ করে দিব, অর্থাৎ তোমাদের আপু যেটুকু পড়িয়েছিলেন তার সাথে অ্যাড করে যা যা লাগে সবকিছু হচ্ছে আমি তোমাদেরকে দেখাই দিব, ঠিক আছে? এবং আমাদের যে আলটিমেটলি কি ছিল, আমাদের যে আলটিমেটলি ইংলিশ ফার্স্ট পেপারের টপিকগুলো ছিল সেগুলো ভাইয়া পড়াই দিব। তাহলে এই কথাগুলো ছিল একদম প্রথমে তোমাদের সাথে। তো তোমরা আমাকে বলো যে কিভাবে আমি সামনে এগিয়ে যাব, সেই অনুসারেই হচ্ছে আমরা পরবর্তী ক্লাসগুলো সেট আপ করবো। সো আমাদেরকে সপ্তাহে 3 দিন সময় দেওয়া হয়েছে, শনি থেকে সোম। আগে হয়তোবা সপ্তাহে আমি একটা ক্লাস নিতাম, আবার মাঝে মাঝে 2টা ক্লাস নিতাম। সো এখন হয়তো আলহামদুলিল্লাহ 3 দিন তোমাদের সাথে থাকবো, এবং এই 3টা দিনকে যদি আমরা সুন্দরভাবে কাজে লাগাতে পারি তাহলে প্রত্যেকটা ক্লাস থেকে আমরা মিনিংফুল যেই পড়াশোনাটা, অর্থাৎ যতটুকু পড়াশোনা না করলেই নয় সেই পড়াশোনাটা আমরা আদায় করে নিতে পারবো, এবং তোমাদের যে ডাউটগুলো আছে সেই ডাউটগুলো সলভ করে দিতে পারবো। সো এই ছিল আমার একদম ইনিশিয়াল কথাবার্তাগুলো বিফোর উই স্টার্ট দ্য ক্লাস। সো আমাকে একটু বলো, টপিক হিসাব করে ভাগ করা আছে, এটা তোমাদের আপুর কাছে ছিল। সো কোনো প্রবলেম নেই, ঠিক আছে? এটা নিয়ে কোনো প্রবলেম নেই। ওকে ভাইয়া, ফুলফিল ভাবে শুরু করেন, কোনো সমস্যা নেই। 2জন মিলে নিলে ভালো হতো, হ্যাঁ অবভিয়াসলি। কিন্তু আলটিমেটলি মেহরাব, তোমাদের আপু কিন্তু তোমাদের সিলেবাস প্রায় শেষ করিয়ে দিয়েছেন। তোমাদের আপুর বাকি ছিল মাত্র 2টা টপিক। একটা টপিক হচ্ছে ইউনিট 13, ওই যে ইটিং হ্যাবিটস অ্যান্ড হ্যাজার্ড, ওই যে তোমাদের ফার্স্ট অ্যাসাইনমেন্টটা ছিল সেই অ্যাসাইনমেন্টের উপর। আর আরেকটা টপিক হচ্ছে রিটেন যে পার্টটা আছে সেই রিটেন পার্টের উপর তোমাদের একটা ওভারভিউ ক্লাস আপু নিতে চেয়েছিলেন তোমাদের, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে এই 2টা ছাড়া মোটামুটি প্রায় সবকিছু কিন্তু তোমাদের আপু তোমাদেরকে খুব সুন্দর করে পড়িয়ে ফেলেছেন, ঠিক আছে? তাহলে আর কোনো প্রবলেম কিন্তু রইল না, ঠিক আছে? সো এই ছিল আমাদের কথাবার্তা। যদি এই কথাবার্তা আমরা বুঝতে পারি তাহলে আমরা কিন্তু আমাদের ক্লাসে আলহামদুলিল্লাহ স্টার্ট করে দিতে পারি, কারণ প্রত্যেকটা মুহূর্ত আমাদের জন্য গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা মুহূর্তে যদি আমরা কিছু না কিছু শিখে ফেলতে পারি তাহলে আর কোনো প্রবলেম নেই। ভাই আমি আগের গ্রামারের কোনো ক্লাস পাই নাই, তাই আপনার ক্লাসগুলো করতে চাই, প্লিজ ভাই ক্লাসগুলো দেন। আমি তোমাকে একটা রিকোয়েস্ট করব বাবা, তুমি হচ্ছে কাইন্ডলি ওয়েব অ্যাপটা দেখো। আমাদের ওয়েব অ্যাপে আমাদের যে কন্ট্রিবিউটার আছেন তাদেরকে আমি হ্যাটস অফ, তাদেরকে আমি সালাম জানাতে চাই, কারণ তারা নিরলসভাবে পরিশ্রম করতেছে যাতে করে তোমাদের জন্য এই ক্লাসগুলো খুঁজতে অনেক সুবিধা হয়। তো আমি তোমাকে রিকোয়েস্ট করব প্লিজ, তোমার যদি আমাদের ওয়েব অ্যাপে অ্যাক্সেস না থাকে, তুমি তোমার যথার্থ যে ইনফরমেশন আছে দিয়ে ওয়েব অ্যাপের অ্যাক্সেসটা নিয়ে নাও বাবা, এবং সেখানে আমার এবং তোমার আপুর 2জনেরই সব ক্লাস দেয়া আছে, ঠিক আছে? প্র্যাকটিস করার সময় পাইনি, এখন করব, ঠিক আছে? ওকে, ঠিক আছে। তাহলে আলহামদুলিল্লাহ প্র্যাকটিস করার সময় পাইনি, আলহামদুলিল্লাহ আমরা প্র্যাকটিস করব। ওকে, ভেরি গুড। নিয়মিত ক্লাস চাই, আর বেশি বড় ক্লাস নিয়েন না ভাইয়া। ঠিক আছে ভাইয়া, বেশি বড় ক্লাস নিব না, বাট ইফেক্টিভ ক্লাস নিব ইনশাল্লাহ, প্রমিস রইল। বেশি বড় ক্লাস করব না, বাট কার্যকরী ক্লাস করব, ঠিক আছে? তাহলে আমরা ক্লাসটা শুরু করে দিতে পারি। সো ক্লাসটা শুরু করার আগে আমি কয়েকটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করতে চাই। এখানে একটা কোশ্চেন আছে, এই কোশ্চেনটা 2019-এ আসছে, কোন একটা বোর্ডে আসছে। আই এম নট গোয়িং টু রিভিল দ্য নেম অফ দ্যাট বোর্ড। সো পার্টিকুলারলি এই টাইপের কোশ্চেন সব বোর্ডে আসবে, এই ধরনের কোশ্চেন সব বোর্ডে আসবে, এবং অ্যাকর্ডিং টু দিস কোশ্চেন্স আমাদেরকে অ্যান্সার করতে হবে। তাহলে এই কোশ্চেনগুলো আমরা ইংলিশ ফার্স্ট পেপারে পাচ্ছি। আমি তোমাদেরকে খুব ভালো করে ব্যাখ্যা দিয়ে দিয়েছিলাম কোর্সের মাঝামাঝি শুরুতেই, যে কি কি আমাদের পড়তে হবে ফার্স্ট পেপারে, যে 100 মার্কস, কিভাবে এই 100 মার্কস তোমাদেরকে
পেতে হবে, এবং সেই 100 মার্কস পেতে হলে তোমাদেরকে কি করতে হবে। সো মূলত আমরা যখন শুরু করি তখন আমরা দেখি যে এমসিকিউটা আমরা পেয়ে যাই, আমরা কোশ্চেন অ্যান্সার পেয়ে যাই, আমরা সামারি পেয়ে যাই, এবং আমরা পেয়ে যাই ফ্লোচার্ট অথবা ইনফরমেশন ট্রান্সফার। একটু খেয়াল করো, আবারও একবার খেয়াল করো যে এই এমসিকিউতে আমাদের 5, কোশ্চেন অ্যান্সারে হচ্ছে 10, সামারিতে হচ্ছে 10, ফ্লোচার্টে হচ্ছে 10। তাহলে মার্কসগুলো কত সুন্দর করে ডিস্ট্রিবিউটেড, অর্থাৎ 35 মার্কস। এখানে কত মার্কস আছে বাবা? এখানে আছে 35 মার্কস। এর সাথে অ্যাড করা হচ্ছে যে উইথ ক্লুজ উইদাউট ক্লুজ। আমাদের উইথ ক্লুজে মার্কস থাকে হচ্ছে 5, উইথ ক্লুজে মার্কস কত থাকে? 5। এবং আমাদের উইদাউট ক্লুজে মার্কস থাকে হচ্ছে 10, উইদাউট ক্লুজে মার্কস থাকে হচ্ছে 10। তাহলে এই যে পার্টিকুলার ব্যাপারগুলো, এই যে 35 প্লাস 5 ইকুয়ালস 40, তারপর হচ্ছে 10 ইকুয়ালস 50, এই 50 মার্কস কিন্তু হিউজ একটা অ্যামাউন্ট, হিউজ অ্যামাউন্ট। এবং আজকে আমরা এই 50 মার্কসের ভিতরে 40 মার্কসের প্র্যাকটিস করতে যাচ্ছি ইনশাআল্লাহ। অর্থাৎ আমরা সামারি ছাড়া বাকি সবগুলো আমরা প্র্যাকটিস করতে যাচ্ছি। কি করতে যাচ্ছি? প্র্যাকটিস করতে যাচ্ছি। কেননা কারণ আমাদের বোর্ড কোশ্চেনগুলো কেমন হয়, সেগুলোকে কিভাবে অ্যান্সার করতে হয়, সেই ডেমোটা যদি আমি তোমাদেরকে দেখাতে পারি, আমি বিশ্বাস করি যে তোমাদের জন্য এই শেখাটা অনেক বেশি কার্যকরী হতে পারে। এখন দুইটা কথা আমি একটু তোমাদের বলতে চাই। আমি তোমাদের স্ক্রিনটাকে এখন একটু অন্যভাবে শেয়ার করব। দেখো, আমি স্ক্রিন শেয়ারে গিয়ে আমি হচ্ছে এই অংশটা একটু শেয়ার করব। আমরা এখন যে জিনিসটা শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের ইংলিশ ফর টুডে বইটা। তাহলে খেয়াল করো, এই হচ্ছে তোমাদের স্ক্রিনে বর্তমানে যে জিনিসটা শেয়ার করে দেওয়া আছে, সেটা হচ্ছে তোমাদের ফার্স্ট পেপার বইটা। ওকে, সো আমাদের স্ক্রিনটা এখন স্পষ্ট দেখা যাচ্ছে, এবং তোমরা এখন যেটা দেখতে পারবে সেটা হচ্ছে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার যে বইটা আছে, অর্থাৎ যেই বইটা হচ্ছে আমাদেরকে পড়তে হয় ইংলিশ ফর টুডে, সেই বইটাকে। তাহলে দেখো, এই বইটাকে আমরা কয়জন পড়তে ভালোবাসি আমাকে একটু বলতে হবে। আবারও বলছি যে প্র্যাকটিস সেশনগুলো হওয়া উচিত ইন্টারঅ্যাক্টিভ। অর্থাৎ ধরো, তোমরা যারা স্টুডেন্টসরা এখন লাইভে আছো অথবা রেকর্ডেড ক্লাসটা করবে, তাদের সাথে আমাদের যে লিঙ্ক আপটা সেটা আমরা কিভাবে পাবো। সো খেয়াল করো যে সেই লিঙ্ক আপটা হওয়ার জন্য আমাদের যে জিনিসটা জানা দরকার সেটা হচ্ছে যে আমাদের যে এই ইংলিশ ফর টুডে বইটা আছে, এইটা আমরা কতটুক পড়েছি বা এটা আমরা পড়তে কতটুক ভালোবাসি, এই জিনিসটা বোঝাটা সবচেয়ে বেশি জরুরি। সো এই ইংলিশ ফর টুডে বইটা থেকে আমি একটু তোমাদেরকে দেখাবো যে কয়েকটা জিনিস যেটা অ্যাকচুয়ালি তোমরা মিস করে থাকো, বা যে জিনিসগুলো তোমরা কখনো পড়ো না। সেই জিনিসগুলো হচ্ছে যে ফর টুডে বইটাকে কখনোই মনোযোগ দিয়ে তোমরা দেখার চেষ্টা করো না যে এখানে কি কি তথ্য আছে, প্রত্যেকটা লাইনে কোন ধরনের আমাদের ইনফরমেশন দেওয়া আছে, যে ইনফরমেশনগুলো দিন শেষে আমাদের অনেক বেশি কাজে লাগে। আমি যদি ফর এক্সাম্পল একটা জিনিস বের করি, আমরা ধরো বের করছি হচ্ছে এইটা, যেহেতু এটা আমি তোমাদেরকে পড়িয়েছি, আমি একটু তোমাদেরকে দেখাই। এই যে পার্টিকুলার লেসনটা আমি তোমাদেরকে একটু দেখাতে চাই, তোমরা একটু দেখো। ওকে, সো আমরা আই গেস আমরা সেই লেসনটায় চলে আসছি। হ্যাঁ, এই হচ্ছে সেই লেসনটা, অর্থাৎ ইউনিট 4 হিউম্যান রিলেশনশিপস। এই যে ইউনিট 4 এর হিউম্যান রিলেশনশিপ, এই যে পার্টিকুলার লেসনটা আছে, রাইট? এই যে ইউনিট 4টা, ইট ইজ অল অ্যাবাউট হিউম্যান রিলেশনশিপ। অর্থাৎ মানুষ মানুষের সাথে কেমন সম্পর্ক স্থাপন করে, তাদের ভিতর সম্পর্কগুলো কেমন, সেটা নিয়ে যে ইউনিটটা, সেটাই হচ্ছে হিউম্যান রিলেশনশিপ, দ্যাট মিনস ইউনিট 4। এটার লেসন ছিল এটিকেট অ্যান্ড ম্যানার্স। এই এটিকেট অ্যান্ড ম্যানার্স থেকে বহুবার বোর্ডে কোশ্চেন এসেছে। এই এটিকেট অ্যান্ড ম্যানার্স লেসন থেকে বহুবার স্প্লিট করে করে ভেঙে ভেঙে অংশ বিশেষ নিয়ে আমাদের বোর্ডে কোশ্চেন এসেছে। এটা কেন দেখাচ্ছি? এটা দেখানোর কারণ হচ্ছে বেশিরভাগ সময় অ্যাজ এ স্টুডেন্ট আমরা ভয় পেয়ে যাই। আমরা
আমরা হচ্ছে চিন্তা করি যে কত দ্রুত শর্টকাটে ভালো নাম্বার পাওয়া যায়, এ প্লাসটা নিশ্চিত করা যায়, ব্লা ব্লা ব্লা। সো এখন এই বইটা যারা পড়ো না, এই বইটা যারা খুলেও দেখো না, শুধুমাত্র মডেল কোশ্চেন্স এন্ড এগুলো নিয়েই যারা ব্যস্ত থাকো, তাদের যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে যে তোমরা কখনোই খেয়াল করতে পারো না যে কত সুন্দর করে এই বইটাতে সবকিছু দেয়া থাকে। এই যে দেখো তোমরা প্রেপোজিশনের কথা বলো, ইউ পিপল টক অ্যাবাউট প্রেপোজিশন। এই যে দেখো তো, কোনো কিছুর অনুপাতে বা কোনো কিছুর অনুমেয় কোনো জিনিস হলে সেটাকে অ্যাকর্ডিং টু দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ আমরা বলি যে আমরা স্কুলে এই ড্রেসটা পরি, অ্যাকর্ডিং টু দ্য ড্রেস কোড। আমরা কলেজে এই ড্রেসটা পরিধান করি, অ্যাকর্ডিং টু দ্য ড্রেস কোড অফ আওয়ার কলেজ। এই যে অ্যাকর্ডিং টু, এই যে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এই জিনিসগুলো কিন্তু ন্যাচারাল। আমরা যতই ইন, অ্যাট, ফর এগুলোর ব্যবহার করি না কেন, কোথায় বাই বাস হয়, কোথায় অন ফুট হয়, এগুলো আমরা যতই পড়ি না কেন, দিন শেষে আমাদেরকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো পড়তে হয়। প্রিপোজিশনের সঠিক প্লেস গুলো আমাদেরকে বের করতে হয় এবং অ্যাকর্ডিং টু আমাদের কি করতে হয়, অ্যাকশন নিতে হয়। তাহলে দেখো, শেখাটা তোমার কাছে তখনই সহজ যখন তুমি শিখতে চাবে। তুমি ইনফিনিটিভ সম্পর্কে শিখতে চাও, এই যে দেখো টু গ্রিট, টু গ্রিট, এগুলো আমি অন্য ক্লাসেও দেখিয়েছি তোমাদেরকে, কিন্তু কেন এই বইটা এনে দেখাচ্ছি জানো? কারণ হচ্ছে এই বইটা পড়ার মন মানসিকতা তৈরি করতে হবে ভাইয়ারা। এই বইটাকে যত বেশি পড়তে পারবে, তোমার ল্যাঙ্গুয়েজের স্কিলটা যেমন যত বৃদ্ধি পাবে, ইনশাআল্লাহ তুমি স্কুল কলেজের যে এক্সাম গুলো আছে অ্যাজ ওয়েল এজ বোর্ড এক্সামে তুমি ভালো করতে পারবে, তোমার প্র্যাকটিসটাকে যদি তুমি ধরে রাখতে পারো। তাহলে এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে, এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। এই যে খেয়াল করো, ইউ মাস্ট অলসো হ্যাভ বিন টট, এটা প্যাসিভ মুডে আছে। কেন? কারণ তোমাকে হয়তো শেখানো হয়েছে। এই যে প্রসেস গুলো, এই লাইনগুলো যখন ধরে ধরে পড়বে, বুঝতে পারবে যে পারফেক্ট কন্ডিশনাল কিভাবে হয়, পারফেক্ট কন্ডিশনালের সাথে প্যাসিভ মোডটা কিভাবে হয়, তখন তোমার চেঞ্জ আসবে। তখন তুমি বুঝতে পারবে যে আলটিমেটলি কিভাবে গ্রামাটিক্যালি এগুলো অ্যারেঞ্জড আছে। কারণ যত বেশি তুমি লাইন বাই লাইন এই রিডিং ক্ষমতাটাকে তোমার যত বাড়াবে, তত বেশি তোমার গ্রামাটিক্যাল থিঙ্কিংটা কি হবে, চেঞ্জ হবে। তোমার আউটলুকটাকে ব্রডেন করতে হবে, প্রশস্ত করতে হবে। খেয়াল করো, ইউ ক্যান নট অলওয়েজ বিহেভ। খেয়াল করো, এই অলওয়েজ হচ্ছে একটা কি, আলটিমেটলি অ্যাডভার্ব, এবং এটা হচ্ছে একটা মোডাল ভার্ব, আর এটা হচ্ছে একটা মেইন ভার্ব। এই জিনিসটা আমি তোমাদেরকে বহুবার পড়িয়েছি না, যে মোডাল ভার্ব, অ্যাডভার্ব, তারপর হচ্ছে মেইন ভার্ব। সো এই যে সিচুয়েশন গুলো, এগুলো যদি একটু বই থেকে পড়তে পারো, তাহলে কতটাই না সহজ হয়ে যায় তোমার জন্য। সো এই ব্যাপারগুলো বুঝতে হবে। এই যে দেখো, তোমরা স্পেশাল গ্যাপ ফিলিং আমি তোমাদেরকে পড়িয়েছি, দেয়ার আর রুলস অফ বিহেভিয়ার। কিভাবে বুঝলাম যে এখানে আর বসেছে? কারণ এই যে রুলস, এই রুলসটা হচ্ছে প্লুরাল, এইটা প্লুরাল নাউন হওয়ার কারণে এখানে আর বসেছে। এবং এই যে দেয়ার, এইটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি দেয়ার, অর্থাৎ একটা বাক্যের শুরুতে বসেছে এই অ্যাডভার্বটা, তাই এটাকে আমরা ইন্ট্রোডাক্টরি দেয়ার বলি। তাহলে এই কথাগুলো খুবই ইজি, জাস্ট আমাদের যেটা করতে হয়, বুঝতে হয়। এই যে দেখো, টু কনসিডার বা হ্যাভ টু কনসিডার, আমরা জানি টু এর পরে যেমন ভার্বের বেস ফর্ম হয়, ঠিক তেমনি হ্যাভ টু বা হ্যাজ টু, এদের পরেও ভার্বের বেস ফর্ম হয়। দা ইফেক্ট, এটা একটা নাউন ফ্রেজ। এই দাটা হচ্ছে একটা ডিটারমিনার, অর্থাৎ আর্টিকেল টাইপ ডিটারমিনার, আর এই ইফেক্টটা হচ্ছে নাউন। এই জিনিসগুলো যে যত বেশি পড়তে পারবে, সে তত বেশি ভালো করবে। অফ আওয়ার বিহেভিয়ার অন আদার্স, অর্থাৎ আমাদের ব্যবহারগুলো, আমাদের স্বভাবগুলো। এই যে অফ, এই অফ কেন হয়েছে? তার কারণ আমাদের ব্যবহার। তাহলে আমাদের যখন বোঝাবো তখন অফ, কারোর জন্য যখন বোঝাবো তখন ফর, আবার কাদের উপর, অন আদার্স, এই জন্য আমরা ইউজ করেছি কি, অন, ইন না। তাহলে এই যে পার্সপেক্টিভ গুলো, এগুলো কিন্তু তোমরা রিডিং পড়ে পড়ে অনেক কিছু শিখতে পারো। একটা স্টুডেন্ট যখন মনোযোগ দেয় এই ধরনের পড়াশোনায়, আমি বিলিভ করি ওই স্টুডেন্টটা অনেক বেশি বেনিফিটেড হবে আরেকটা স্টুডেন্টের সাথে কম্পারেটিভলি, কারণ সে একদম স্ক্র্যাচ থেকে চিন্তা ভাবনা করে পড়াশোনাটাকে শিখতে চায়। এবং তাতে করে তুমি যেমন ওই যে বললাম, ল্যাঙ্গুয়েজটাকেও শিখতে পারো, পজিশন গুলোকে ধরতে পারো। বা এই পজিশন অফ ওয়ার্ডস খুবই গুরুত্বপূর্ণ, ভাইয়ার কথাগুলো একদিন খুব মনে পড়বে। এই পজিশন অফ ওয়ার্ডস খুব গুরুত্বপূর্ণ। এই জিনিসগুলো যদি বুঝো, তাহলেই ঘটনা একদম ইজি। এই যে দেখো, পসিবলি অ্যাট টাইমস মানে মাঝে মাঝে, একটা ফ্রেজাল এক্সপ্রেশন। ইউ ইভেন প্রোটেস্টেড, তুমি হয়তো বা
কি করেছো, আন্দোলনও করেছো। তাহলে এই প্রোটেস্টেড কিন্তু আবার ভার্বের বেস কি ফর্মে আছে, ভার্বের পাস্ট ফর্মে আছে। কেন বোঝাচ্ছি, কোনটা ভার্ব, কোনটা অ্যাডজেক্টিভ, কোনটা প্যাসিভ ভয়েসে, কোনটা অ্যাক্টিভ ভয়েসে আছে, এই জিনিসগুলো আমাদের শিখতে হবে। এগুলো যদি শিখি তাহলে আমরা কি করতে পারবো, গ্রামারের স্বাভাবিক নিয়মগুলো শিখতে পারবো। এই যে দেখো ইভেন ইফ, এটা কানেক্টরস এ ব্যবহার করা লাগে, তাহলে কানেক্টরস গুলো আমরা পারি না, কানেক্টরস গুলো সম্পর্কে আমাদের ধারণা নেই। তাহলে আমরা যদি পড়তে থাকি কোথায় হাউএভার, কোথায় মোর ওভার, কোথায় ফার্স্টলি, সেকেন্ডলি, কোথায় হচ্ছে ইভেন ইফ, কোথায় পসিবলি, হ্যাঁ এইগুলো কোথায় ব্যবহার করতে হবে, এগুলো কি খুব কঠিন চিন্তা করা, কোথায় অলদো, কোথাও সিন্স ব্যবহার করতে হবে, এগুলো কিন্তু আমরা পড়ে পড়ে বুঝবো। সো রিডিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। যেমন তোমার যুদ্ধক্ষেত্রে অথবা কোনো একটা দেশের ডিফেন্স যেই টিমগুলো আছে বা বা ডিফেন্স যে সেক্টর গুলো আছে, সেখানে বলা হয় লিসেনিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, এসেনশিয়াল। ঠিক তেমনি এই ইংলিশটাকে শিখতে হলে রিডিং পার্সপেক্টিভটা খুবই গুরুত্বপূর্ণ। যে যত বেশি এগুলোকে ধরতে পারবে সে তত বেশি বেনিফিটেড হবে। দ্যাট ইজ অল দ্যাট আই ক্যান সে। তাহলে এখন হচ্ছে আমরা আমাদের সেই কোশ্চেনে চলে যাব, আমরা আমাদের সেই কোশ্চেনে চলে যাব এবং আমরা দেখব যে এই কোশ্চেনটা কেমন এসেছিল এবং কি করে আমরা এগুলোকে অ্যান্সার করতে পারি। সো এই আজকের পর থেকে আমরা যখনই ফার্স্ট পেপার পড়বো আমরা চেষ্টা করব মেন বইটা পড়ার। যারা যারা মেন বইটা পড়তে চাও না তাদেরকে আমি বলবো প্লিজ এই কাজটা করিও না, ঠিক আছে? ভেরি গুড, হ্যাঁ ওকে, কোনো সমস্যা নাই, শুয়ে শুয়ে পড়ো, ওকে কোনো সমস্যা নেই ভাই, ওকে ওকে। সহজ অনেক, কঠিন পড়ান কিছু স্যার। আনাস মির্জা, এইটাই হচ্ছে আমাদের প্রবলেম। আমরা মনে করি যে অনেক সহজ, বইটা যে লিখেছে তোমার জন্য, তাহলে আরো কঠিন কিছু দিতে পারতো না? এইটা হচ্ছে কি জানো, এইটা হচ্ছে এই চিন্তা ভাবনাটা বদলাতে হবে। কি সহজ অনেক, কি কঠিন অনেক, এইটা দিন শেষে কাম্য না। প্রশ্ন কেমন হচ্ছে সেইটা দেখো। এখন যদি আমি তোমাকে হঠাৎ করে জিজ্ঞেস করি যে প্লিজ ডিসক্রাইব অ্যাডোলসেন্স or describe the difference between adolescent and adolescence, এখন হয়তো তুমি আনাস মির্জা কিছুই লিখতে নাও পারো বা অল্প কিছু লিখতে পারো। তো সেই ক্ষেত্রে আমি কি বলবো, এটাও তো সহজ ছিল, তুমি এটা তো কঠিন ছিল না, কেন লিখতে পারছো না? তো জিনিসটাকে এইভাবে কিছু নাই, সহজ না, এই প্রসেস গুলোকে সহজ বানিয়ে নিতে হয়। যখন আবার তুমি এই প্রসেস গুলোতে অভ্যস্ত হয়ে যাও তখন এগুলো শুধু সহজ না, এগুলো মনে হবে বাচ্চাদের পড়া। কিন্তু তারপরেও জানো আমরা অনেকেই এই ল্যাঙ্গুয়েজটা কিভাবে পড়তে হয় ধরতেই পারি না। দ্যাট ইজ ইট, ওকে ডান। না একদম আটকে যায়নি, ওকে ওকে ডান, ওকে ভেরি গুড, নো প্রবলেম, ওকে আচ্ছা ভেরি গুড, ওকে। হ্যাঁ পাস করুম কেমনে এইটাই বলছি, পাস করার যে প্রবলেমটা তোমাদের ফেস করো সেই পাস করুম কেমনে তোমাদেরকে দেখাচ্ছি। কারণ আমার মনে হয় যে যতটুকু বলার কথা আমরা বলে ফেলেছি, এখন পাস করুম কেমনে তোমাদেরকে আমার অনেক ভালো লাগে, কেন জানো? বিকজ ইউ গাইজ আর রিয়েলি স্পোর্টিভ, হ্যাটস অফ টু ইউ। কারণ তোমরা অনেক বোরিংনেসের মাঝখানে অনেক মজার মজার কথা বলতে পারো। সো চলো তোমাদের এই ফার্স্ট পেপার পড়ার বোর্ডরুমটা থেকে মুক্তি দিই, কারণ আমি জোর করে কাউকে কিছু পড়াতে চাই না। কারণ জোর করে তোমাকে পড়িয়ে আমার কি লাভ, আমার কোনো লাভ নেই। তোমাকে যেটা পড়ালে লাভ হবে সেটা একটু দেখাই। সো তোমাদের বোর্ডের কোশ্চেনে, টেস্ট পেপারে, প্রি টেস্টে একই ধরনের কোশ্চেন হবে, এই ফার্স্ট পেপার থেকেই কোশ্চেন হবে, এইভাবেই কোশ্চেন আসবে। লেখা থাকবে রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স এ অ্যান্ড বি, অর্থাৎ এ এবং বি তে আলাদা করে তোমাদের এমসিকিউ এবং কোশ্চেন অ্যান্সার থাকবে। এবং এই বোর্ড কোশ্চেন গুলো, এই প্যাটার্ন গুলো সবাই সব কলেজ ফলো করবে। তাহলে চলো আমরা দেখি যে এখানে কি থাকবে। তাহলে এইখানে এরকম একটা টেক্সট যেটা থাকবে এটা আমরা কিভাবে ডিফেন্ড করব, এটাকে কিভাবে আমরা ডিল উইথ করব, অর্থাৎ কিভাবে আমরা বুঝবো। নর্মালি তো আমরা তোমাদেরকে প্যাসেজ পড়াই, তাই না? প্যাসেজ পড়ানোর সময় তোমাদেরকে ধরে ধরে পড়াই যে এইটা, এই শব্দটা এই অর্থ, এই শব্দটা দিয়ে এটা বুঝিয়েছে, এখানে এই গ্রামাটিক্যাল রুলস গুলোকে অ্যাপ্লাই করা হয়েছে। কিন্তু দিন শেষে কোনটা কাজে লাগে জানো? দিন শেষে কাজে লাগে হচ্ছে একটা জিনিস, সেটা হচ্ছে পরীক্ষার হলে গিয়ে তুমি কতটুক ভালো করেছো, পরীক্ষার হলে তুমি কতটুক নাম্বার তুমি অ্যান্সার করে আসতে পেরেছো সঠিকভাবে। সো সেই ক্ষেত্রে অনেকের এই টেক্সটটা পড়ার ক্ষেত্রে একটা মানে কি থাকে, প্যাটার্ন থাকে। ধরো এরপরে কিছু কোশ্চেন দেওয়া আছে, অনেকে কি করে, ভাইয়া আমি আগে এই কোশ্চেন গুলো পড়বো, আমি আগে এই কোশ্চেন গুলো পড়বো, পড়ার পরে আমি কি করব, আমি ঠাস করে এখানে চলে আসবো। ঠাস করে এখানে চলে এসে কি করবা ভাইয়া, ঠাস করে এখানে চলে এসে আমি এখন খোঁজা শুরু করব যে কিভাবে কিভাবে কি হয়। আবার আরেকটা উপায় আছে যেটা আমরা সবাই ফলো করি, সেটা হচ্ছে কুইক ফায়ার, এই প্যাসেজটা পড়ে নেওয়া।
এই প্যাসেজটা পড়ে নেওয়ার মাধ্যমে কিছু তথ্য আমাদের মাথায় ঢোকে, কিছু ইনফরমেশন স্টোরড হয়। সেই ইনফরমেশনের মাধ্যমে আমরা কি করি, এই যে এমসিকিউ গুলো আছে সেগুলো উত্তর করি এবং এই কোশ্চেন গুলোর উত্তরও আমরা দেওয়ার চেষ্টা করি। তাহলে আমরা আজকে প্রথম যে পদ্ধতিতে আছে সেটাকে অবলম্বন না করে আগে এই প্যাসেজটা পড়ার মাধ্যমে পরবর্তীতে কিভাবে উত্তর লিখতে পারি সেই জিনিসটা নিয়ে আগে আলোচনা করব। তাহলে প্রথম ধাক্কাটা দেখ, প্রথম ধাক্কাটা কি হয়, প্রথম ঘটনাটা কি ঘটে। প্রথম ঘটনাটা যেটা ঘটে সেটা হচ্ছে যে তোমরা অনেকে ভয় পাও যে ভাইয়া এগুলোর অর্থ আমি জানি না, আমি যেহেতু অর্থ জানি না আমি কিভাবে এগুলো লিখবো বা আমি কিভাবে এগুলোর অ্যান্সার করব। এটা হচ্ছে সবার প্রথম কোশ্চেন। আমি জানি, আমি এখন আস্ক করি কমেন্টে সবাই এর কাছাকাছি উত্তর লিখবা বা খুব বেশি নিজেকে আলাদা করার জন্য হয়তো অন্য কোনো কিছু লিখবে। সো দুইটা সমস্যা হয় তোমাদের, দুইটা সমস্যা হয়। একটা হচ্ছে শব্দ কম জানো, অর্থাৎ ইংলিশ ওয়ার্ড সম্পর্কে তোমার জ্ঞানটা একটু কম। তার মানে কি, যে ভোকাবুলারিটা আছে সেখানে একটু ল্যাকিংস থাকে আমাদের। দ্বিতীয় জিনিসটা হচ্ছে স্পেলিং এর একটা প্রবলেম হয়। এই যে স্পেলিং আমরা লিখতে যাই, এই স্পেলিং আমরা লিখতে পারি না, অনেক সময় ভুলভাল লিখে ফেলি। এই ছোট্ট দুইটা জিনিস যদি কোনোভাবে আমরা কি করতে পারি, আমাদের যে আলমারিতে আছে যোগ করতে পারি, অর্থাৎ নো স্পেলিং মিস্টেক্স এবং না আমরা বলতে পারি যে এনাফ ভোকাবুলারি যেটা আমরা শিখতে পারি, তাহলে আমাদের হয়ে যায়। আমরা যখনই এই প্যাসেজ গুলো পড়বো আমরা বাংলা অর্থ নিয়ে খুব বেশি একটা মাথা ঘামাবো না। আমি আবারও বলছি, বাংলা অর্থ নিয়ে খুব বেশি একটা মাথা ঘামাবো না। বাংলা অর্থ কেমন, বাংলা অর্থ দুই ধরনের বাংলা অর্থ আছে, একটা হচ্ছে আক্ষরিক আর একটা হচ্ছে ভাবার্থ। তোমরা কি কখনো চিন্তা কর, তোমরা কি কখনো জানো বা জেনেছো যে কেন তোমাদেরকে এই কোশ্চেন গুলো এভাবে দেওয়া হয়, কি কারণে? তার মূল কারণ হচ্ছে সিএলটি। আমার কথাগুলো অনেকের কাছে ভালো লাগতে নাও পারে, কেননা কারণ তোমরা সবসময় কি চাও, কুইক ফায়ার চাও, তাই না? কুইক ফায়ার দিয়ে কিছু হয় না লাইফে। শেখো, শেখার চেষ্টা করো। কেউ কোনোদিন কাউকে গুলিয়ে খাইয়ে দিতে পারেনি। তোমাকে আমি পথ দেখাতে পারবো। ইট ইজ আপ টু ইউ, ইউ ক্যান ডিসাইড যে তুমি কোন পথে যাবে। সো আলটিমেটলি এই সিএলটি হচ্ছে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং মেথড। এই কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং মেথড যখন থেকে আমাদের দেশে এসেছে তখনই আমাদেরকে একটা প্রসেস ফলো করা হচ্ছে বা করানো হচ্ছে। সেই প্রসেসটা কি? সেই প্রসেসটা হচ্ছে ইংলিশকে দুইটা পার্টে ভাগ করে দেওয়া হয়েছে, একটা হচ্ছে ফার্স্ট পেপার আর একটা হচ্ছে সেকেন্ড পেপার। ফার্স্ট পেপারে আমাদেরকে রিডিং এবং রাইটিং এই দুইটা টেস্ট কি করা হয়, আমাদেরকে ফেলা হয়, আমাদেরকে প্রবলেম এই দুইটা দেওয়া হয়। অর্থাৎ আমাদের একটা রিডিং টেস্ট থাকে আর একটা হচ্ছে আমাদের রাইটিং টেস্ট থাকে। তাহলে একটা হচ্ছে আমাদের রিডিং টেস্ট আর একটা হচ্ছে আমাদের রাইটিং টেস্ট। তাহলে এই রিডিং আর রাইটিং টেস্টের যে ব্যাপারটা, এই টেস্টের ব্যাপারটা হচ্ছে যে এই যে জিনিসগুলো তোমরা পড়ো এটাই হচ্ছে রিডিং টেস্ট, আর একটা হচ্ছে যে জিনিসগুলো আমরা লিখি ফ্রি হ্যান্ড রাইটিং এ সেটা হচ্ছে আমাদের রাইটিং টেস্ট। তাহলে এই দুইটা টেস্টের সমন্বয় হচ্ছে এই সিএলটি মেথডটা। এখন এই সিএলটি মেথডে কখনো বলেনি যে বাসা থেকে প্রশ্ন মুখস্থ করে যাবে। এই সিএলটি মেথডে কখনো বলেনি যে তোমরা সব প্যাসেজ পড়ে লাইন টু লাইন মুখস্থ করে সেগুলো অর্থ জেনে তারপরে যাবে। এই সিএলটি মেথডটা এই জন্য আবিষ্কার করা হয়েছে, একটা ল্যাঙ্গুয়েজকে তুমি যেন কি করতে পারো, বিশ্লেষণ করতে পারো। একটা ল্যাঙ্গুয়েজকে, একটা ল্যাঙ্গুয়েজের কোনো একটা গল্প বা একটা শর্ট স্টোরি, প্রবন্ধ, এই ধরনের কোনো কিছুকে তুমি যেন ব্যাখ্যা করতে পারো। ব্যাখ্যা করে সেখান থেকে তুমি বেশ কিছু কোয়ালিটিফুল অ্যান্সার বা কোয়ালিটিফুল ইনফরমেশন তুমি গ্যাদার করে সেটাকে পাস করতে পারো। আর সেই পাস করার প্রসেসটাই হচ্ছে এই এমসিকিউ আর কোশ্চেন অ্যান্সার লেখা। তাহলে আমি আবারও বলছি, আক্ষরিক অর্থ, ধরো কনস্টিটিউট, এটার আক্ষরিক অর্থ তুমি জানো না। কনস্টিটিউট এটার আক্ষরিক অর্থ তুমি জানো না, নেভার মাইন্ড, কোনো সমস্যা নেই। তুমি এইটুক বুঝো যে এটা দিয়ে এমন কিছু বোঝায় যে কোনো কিছুকে একত্রে বোঝানোর জন্য বা কোনো কিছুকে একসাথে বোঝানোর জন্য যে ওয়ার্ডটা ব্যবহৃত হয় সেটাকে আমরা কনস্টিটিউট বলি। এই যে ছোট ছোট প্রসেস গুলা, এই প্রসেস গুলোর সাথে স্টিক টু থাকো। তুমি জানো না যে রিসোর্স মানে কি, তুমি জানো না যে রিসোর্স মানে কি, কিন্তু এটা বোঝার চেষ্টা করো যে ভাবগত অর্থে যে রিসোর্স কি হতে পারে, মানে কিছুটা কি, মানে যেটা আমরা আমাদের কাছে আছে বা আমরা যেটা প্রিজার্ভ করি, ও আচ্ছা সম্পদ। এই যে জিনিসটা, এই জিনিসটা সবচেয়ে বেশি জরুরি, নাকি এই জিনিসটা যে তুমি প্রত্যেকটার অর্থ জানো। আশা করি তোমরা আমার কথাটা বুঝতে পারছো। যতগুলো কথা বলছি ততগুলো কথা যদি মনোযোগ দিয়ে চিন্তা করে থাকো দেখবা জিনিসগুলোটা আস্তে আস্তে সহজ মনে হবে। তাহলে অ্যাডোলসেন্স constitute a nation's core resource for national renewal and growth. তাহলে এখন প্রশ্ন আসতে পারে যে এই অ্যাডোলসেন্সটা কি, এই অ্যাডোলসেন্সটা দিয়ে কি বোঝায়? তো এই যে তোমরা যারা টিনেজার আছো না,
তোমরা যারা কিশোর কিশোরীরা আছো এরাই হচ্ছে এই অ্যাডোলসেন্স। তাহলে অ্যাডোলসেন্স হচ্ছে কি আলটিমেটলি দেখো, এই অ্যাডোলসেন্সরা হচ্ছে কিশোর কিশোরীরা যারা গঠন করে। কেন কনস্টিটিউট হলো? কারণ অ্যাডোলসেন্স এখানে প্লুরাল হিসেবে আছে। কি হিসেবে আছে? প্লুরাল হিসেবে আছে। তাহলে কিশোর কিশোরীরা গঠন করে আর নেশনস কোর রিসোর্স, একটা দেশের মূল মূল এই কোর হচ্ছে কি মূল সম্পদ হিসেবে তারা বিবেচিত হয় বা তারা গঠন করে এমন একটা দেশ যেখানে আমরা দেখতে পাই যে একটা ন্যাশনালি একটা রিনিউয়াল হয় এবং একটা গ্রোথ সেখানে দেখা যায়। তাহলে এই যে প্রসেসটা, এইখানে কি আমার একটা শব্দেরও ডিরেক্ট অর্থ জানার দরকার হয়েছে? একটা শব্দেরও ডিরেক্ট অর্থ না জানলে কি আমরা এই লাইনটা বুঝতে পারছি না যে অ্যাকচুয়ালি এই লাইনটা দিয়ে কি বোঝাচ্ছে? একদমই কিন্তু না। সো ব্যাপারটা হচ্ছে যত তুমি এই আক্ষরিক অর্থ থেকে সরে এসে ভাবার্থটা বুঝতে পারবে তত বেশি তোমার মাথা থেকে বোঝা কমবে, অর্থাৎ তুমি শব্দার্থ মুখস্থ করার যে প্রবণতাটা সেখান থেকে মুক্তি পাবে। অ্যাডোলসেন্স ইজ এ পিরিয়ড ইন লাইফ when transition from childhood to adulthood takes place and behaviors and lifestyles are shaped। তার মানে এই কৈশোর যে সময়টা, এই যে টিনেজ টাইমটা, এটা হচ্ছে এমন একটা সময় লাইফের, তোমার জীবনের, when ট্রানজিশন কি? পরিবর্তন। আমি বুঝে নিলাম যে ট্রানজিশন মানে পরিবর্তন, ওকে ফিট, ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড। তাহলে তোমাকে কিওয়ার্ডস ধরতে হবে। কি ধরতে হবে? কিওয়ার্ডস ধরতে হবে যে অ্যাডোলসেন্সটা কি, এটা একটা পিরিয়ড অফ টাইম, সেখানে কি হয়? সেখানে একটা চেঞ্জ হয়, ট্রানজিশন হয়। তাহলে ট্রানজিশন ইজ ইকুয়াল টু চেঞ্জ, এটাও কিন্তু আমরা বুঝতে পারি। ফ্ল্যাকচুয়েট হয় যেখানে। তাহলে চাইল্ডহুড থেকে অ্যাডাল্টহুডে পা রাখো, অর্থাৎ তুমি শিশু থেকে কি হও? তুমি হচ্ছে একটু বয়স্ক, অথবা বয়স্ক তো আর বলতে পারবো না, তুমি আলটিমেটলি তরুণ হও এবং তরুণ হওয়ার পথে যাও। কিন্তু তরুণ হওয়ার পথের মাঝখানের যে সময়টা, এইটাই হচ্ছে অ্যাডোলসেন্স। অর্থাৎ তুমি এখনো যুবক না বা যুবতী না, এখনো তুমি বাচ্চা না, ঠিক এর মাঝখানে যে অংশটা সেইটাই হচ্ছে তুমি। এবং এই ক্ষেত্রে লাইফস্টাইল চেঞ্জ হয়। তুমি একটু চেঞ্জ করো তো তোমাকে নিজেকে, থিঙ্ক, মানে তোমার যে থিঙ্কিং ওয়েটা আছে, ঠিক আছে, এই এই ব্যাপারটা একটু বুঝো, ঠিক আছে। সো এই যে থিঙ্কিং ওয়েটা, এই যে তোমার বিহেভিয়ারাল যে যে ধরনের সম্পর্ক তুমি বিল্ড আপ করছো সবার সাথে, এটা কিন্তু একটু ডিফারেন্ট। এবং বলতেছে আর শেপড, মানে কি? চেঞ্জ হয়। এই শেপটা হচ্ছে কি এক ধরনের চেঞ্জ। অ্যাকর্ডিং টু দা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, পরীক্ষা আসতে পারে, what do you mean by World Health Organization? So according to the World Health Organization, WHO, adolescence is the period which shapes the future of girls or boys' lives। তার মানে অ্যাডোলসেন্স হচ্ছে এমন একটা সময় যেটা কিনা যে ফিউচার মানে তোমার ভবিষ্যৎ, তোমার একজন ছেলে বা একজন মেয়ের যে ভবিষ্যৎ জীবনটা আছে সেটাকে কি করে? সেটাকে একটা পথ দেয়, তাই না? As a teenager, you are going to sit for your HSC examination in 6 months time, এবং ওই 6 মাস পরে যখন তুমি পরীক্ষাটা দিয়ে ফেলবে, তারপরে you will have to face the admission tests। সো এই যে অ্যাডমিশন টেস্ট, দিস ইজ অ্যাসিড টেস্ট। এই লাইফের এই টেস্টটা খুবই ইম্পর্টেন্ট, এবং সেখানে তোমরা যারা যারা পার হতে পারবে তারা তো আলহামদুলিল্লাহ, দে উইল ফিল কমফোর্টেবল, বাট দোজ হু উইল নট অর মে নট পাস দ্য ফেজ, তখন কি হবে? জাস্ট থিঙ্ক অ্যাবাউট দিস। সো এই জন্যই বলেছে যে উইচ শেপস দ্য ফিউচার অফ গার্লস অ্যান্ড বয়েজ এজ লিভস। এখন আমি চাইলে লাইভস, এখন আমি চাইলে বলতে পারতাম কেন এইখানে এই মার্কসটা দেওয়া আছে, কেন এস এর পরে দেওয়া আছে, আগে দেয়া নেই। কিন্তু আমি বলে দিই, যখন তুমি পরীক্ষার হলে যাবা তখন আর এত খুঁটিয়ে খুঁটিয়ে গ্রামার পড়ার দরকার নেই। আমার কথা কি বুঝতে পেরেছো? কমেন্টে বলো আমার কথা কি বুঝতে পেরেছো? যখন আমরা তোমাকে পড়াই, তোমাদের আপু তোমাদেরকে পড়িয়েছেন, আমি তোমাদেরকে পড়াবো, আমি অনেক গ্রামাটিক্যাল পয়েন্ট অফ ভিউ আনবো, অনেক ধরনের কথা বলবো, সেন্টেন্সের স্ট্রাকচার নিয়ে কথা বলবো, ভয়েস নিয়ে কথা বলবো, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, নাউন নিয়ে কথা বলবো, ঠিক আছে, ট্রান্সফরমেশন নিয়ে কথা বলবো, ইভেন রাইট ফর্ম ভার্বস নিয়ে কথা বলবো, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে কথা বলবো। কিন্তু whenever you are going to appear in the examination, you should not bother about this। কখনো এটা নিয়ে বোদার করো না, কখনো এটা নিয়ে চিন্তা করো না যে কেন এটা হয়েছে, কেন ওটা হয়েছে। দিস ইজ নট ইউর হেডেক। ওই পয়েন্ট অফ টাইমে, ওই মোমেন্টে তোমার হেডেক সেটা না। তাহলে ভাই আমার হেডেক কোনটা? তোমার হেডেক হচ্ছে জাস্ট গো থ্রু দ্য প্যাসেজ, থরলি গো থ্রু দ্য প্যাসেজ, দ্যাট ইজ ইট।
তুমি একটু সংখ্যাগুলো মনে রাখো, একটু কিভাবে এখানে টপিকসটা চেঞ্জ হয়েছে, কিভাবে কিছু ইম্পর্টেন্ট লাইন বা ফ্রেজ এখানে অ্যাড করে দেওয়া হচ্ছে সেটা দেখো, দ্যাট ইজ ইট। অন্য কোনো কিছু দেখার দরকার নেই। দেয়ার আর 28 মিলিয়ন অ্যাডোলসেন্টস। আমি এখন তোমাদেরকে পড়িয়েছি দেয়ার হচ্ছে ইন্ট্রোডাক্টরি দেয়ার, এখানে আর বসেছে কারণ 28 মিলিয়ন অ্যাডোলসেন্টস আছে। প্লিজ ভাইয়া প্লিজ ডোন্ট ট্রাই টু ফলো দিস ইন ইউর এক্সামিনেশন হল। এইটা এক্সামিনেশন হলে ফলো করার দরকার নেই, কারণ এইটা ফলো করতে গেলে তুমি প্রবলেমে পড়ে যেতে পারো। কেমন প্রবলেম? তার কারণ হচ্ছে সারাক্ষণ তোমার মাথায় শুধু গ্রামার নিয়ে চিন্তা করবে, কিন্তু এখানে যে কিছু স্পেসিফিক ইনফরমেশন দেওয়া আছে ওই ইনফরমেশনের ফ্লোটা তুমি ধরে রাখতে পারবে না। সো আই হোপ ইউ পিপল আন্ডারস্ট্যান্ড আমি কি বলেছি। তাহলে দেয়ার আর 28 মিলিয়ন অ্যাডোলসেন্টস ইন বাংলাদেশ এন্ড উই নো 1 মিলিয়ন ইকুয়ালস 10 লাখ। তাহলে 28 ইন্টু 10 lakhs, তুমি বুঝতেই পারতেছো কত ল্যাক্স অ্যাডোলসেন্টস অথবা কত মিলিয়ন, 28 মিলিয়ন অ্যাডোলসেন্টস ইন বাংলাদেশ। কিশোর কিশোরী আছে, তোমরাই এই দেশের ভবিষ্যৎ। ইউ পিপল আর দ্য ফিউচার অফ দিস প্রাউড নেশন বাংলাদেশ। 13.7 মিলিয়ন অফ দেম আর গার্লস। দেখো একটা কিন্তু রেশিও দেওয়া আছে যে 13.7 মিলিয়ন হচ্ছে ছেলে মেয়েদের মধ্যে মেয়েরা, 14.3 হচ্ছে বয়েজ, মানে 14.3 মিলিয়ন হচ্ছে ছেলেরা। তাহলে এই কোশ্চেন গুলো আসবে না এমসিকিউতে অথবা কোশ্চেন অ্যান্সারে? এই টপিক গুলো বা এই ইনফরমেশন গুলো কি আসবে না? অবভিয়াসলি থাকবে। The situation of adolescent girls in Bangladesh is characterized by inequality and subordination within the family and society. তাহলে দেখো কত সুন্দর একটা লাইন এখানে আছে। আমি যখন অ্যাজ এ স্টুডেন্ট পরীক্ষার হলে এই লাইনটা পড়বো, আমি এত কিছু চিন্তা করতে পারি, বাট না করাটাই শ্রেয়তর। কেমন? যেমন দা সিচুয়েশন অফ অ্যাডোলসেন্ট গার্লস, এই যে কথাটা আমরা বলছি, দা সিচুয়েশন অফ অ্যাডোলসেন্ট গার্লস মানে এই যে কিশোর বয়সী মেয়েদের যে অবস্থাটা। এখন চাইলে আমরা বুঝাইতে পারি যে অফের পরে দেখো নাউন ফ্রেজ বা নাউন বসেছে, আলটিমেটলি এই অফের আগে আরেকটা নাউন ফ্রেজ বসেছে, সেটা হচ্ছে কি ডিটারমিনার প্লাস নাউন। এগুলোর দরকার নেই ভাইয়া, এগুলো তোমাদের এমসিকিউতে আসবে না, বলবে না যে দা সিচুয়েশন কি নাউন ফ্রেজ নাকি ডিটারমিনার না অন্য কিছু। আমি কি কথাগুলো বুঝাতে পেরেছি? এই জিনিসগুলো মনে রাখতে হবে, ঠিক আছে? ওকে, এই কথাগুলো আমাদেরকে কি করতে হবে? মনে রাখতে হবে। যদি মনে রাখতে পারি দেন ইট উইল বি অল ওকে। তাহলে the situation of adolescent girls in Bangladesh is characterized by inequality and subordination. আমাদেরকে দুইটা ওয়ার্ড মনে রাখতে হবে। কি ওয়ার্ড? একটা হচ্ছে ইনইকুয়ালিটি। সো সবাই নিশ্চয়ই বুঝতে পারতেছো যে ইনইকুয়ালিটি মানে কি। এখন যদি নর্মাল একটা টাইমে আমি তোমাদেরকে এই ইনইকুয়ালিটি পড়াতাম, তাহলে হয়তো তোমাদেরকে বলতাম ভাইয়া এখানে কিন্তু একটা সিনোনিম আসতে পারে অথবা এখানে কিন্তু একটা অ্যান্টোনিম আসতে পারে। কারণ কি? তোমাদের সিনোনিম অ্যান্টোনিম পরীক্ষায় আসে। তাহলে ইনইকুয়ালিটির অ্যান্টোনিম হচ্ছে ইকুয়ালিটি, অর্থাৎ সামঞ্জস্যতা, বা যেখানে সমান কোনো কিছু থাকে, অসম কোনো কিছু যেখানে থাকে না। তাহলে এই প্রসেসটা আর তোমার জানার দরকার নেই, এটা অটোমেটিক প্রসেস। যখন তুমি পড়তে থাকবে, যখন তুমি তোমার পড়াশোনাটা করতে থাকবে, তখন হয়ে যাবে। সাবঅর্ডিনেশন কি? সাবঅর্ডিনেশন হচ্ছে কোনো কিছুর অধীনস্থকরণ, কোনো কিছুর অধীনস্থ হয়ে যেখানে থাকতে হয় সেটাই হচ্ছে সাবঅর্ডিনেশন। কেন? সাবঅর্ডিনেট ক্লজ পড়নি? তাহলে বলো আমাকে, আমাদের কি সব সময় এই যে প্রত্যেকটা শব্দের ডাইরেক্ট মিনিং পড়ার দরকার আছে? না ভাইয়া, না। ইনফরমেশন কোথায় আছে সেটা বোঝার দরকার আছে। ইনফরমেশন এখানে আছে ইনইকুয়ালিটি, ইনফরমেশন আছে সাবঅর্ডিনেশন উইদিন দ্য ফ্যামিলি, এইটা আমার জানার দরকার আছে। These inequality leads to widespread practice of child marriage. অর্থাৎ এই যে নারীদের সাথে বৈষম্য, নারীদের সাথে এই বৈষম্যটাই পরবর্তীতে চাইল্ড ম্যারেজ। তার মানে কি? শিশু বিবাহ বা বাল্য বিবাহ, যেটা মার্জিনালাইজেশন এন্ড এক্সক্লুশন ফ্রম হেলথ। অর্থাৎ আমরা কি করি? আলাদা করে ফেলি। মার্জিনালাইজেশন ওয়ার্ডটা কিন্তু অনেক বড় একটা ওয়ার্ড। এই ওয়ার্ডটা মানে খুবই অন্যরকম একটা ওয়ার্ড। আমরা বলি না প্রান্তিক চাষিরা যারা একদম গ্রস লেভেলে, একদম গ্রাসরুট লেভেলে বসবাস করে, যারা হচ্ছে সবকিছু দেয়, আলটিমেটলি একদম প্রথম যেই ফুডটা প্রসেস হয় যেখান থেকে আসে, তারাই তো প্রান্তিক চাষি। তো এই যে মার্জিনালাইজেশন হচ্ছে কি আলাদা করে দেওয়া, এক্সক্লুশনও এরকম আলাদা করে দেওয়া, এক্সক্লুড থেকে এক্সক্লুশন এসেছে। হ্যাঁ, পরীক্ষায় এটা আসতে পারে, এইটা আমি বলবো না যে পরীক্ষায় আসবে না। এই যে এক্সক্লুশন হচ্ছে নাউন, তাহলে পরীক্ষায় আসতে পারে। হোয়াট ইজ দ্য ভার্ব ফর্ম?
হোয়াট ইজ দ্য ভার্ব ফর্ম অফ দ্য ওয়ার্ড এক্সক্লুশন, সেটা হবে এক্সক্লুড। এই জিনিসগুলো পরীক্ষায় আসবে, এই জন্য এগুলো আমি সব সময় বলি। তাহলে অ্যাজ এ স্টুডেন্ট তুমি যত বেশি এগুলো নিয়ে চিন্তা করতে পারবে তত বেশি পরীক্ষার হলে ভালো করবে। এবং তোমাদেরকে পরীক্ষার হলে সিন প্যাসেজে অন্তত 5 মিনিট সময় দিতেই হবে, 5 মিনিট সময় সিন প্যাসেজে দিতেই হবে, ইফ নট 8 to 9 মিনিটস। সো 5 মিনিট সময় যদি দিতে পারো দ্যাট উইল বি অল ওকে, অল ওকে। ঠিক আছে, তাহলে তারা কোথা থেকে বঞ্চিত হচ্ছে? তারা বঞ্চিত হচ্ছে হেলথ মানে তাদের স্বাস্থ্য সেবা থেকে, এডুকেশন তাদের শিক্ষার যে সেবা, যাদের যে শিক্ষার অধিকার সেখান থেকে, ইকোনমিক অপরচুনিটিস অর্থাৎ অর্থনৈতিক যে সুযোগগুলো আছে অনেক ক্ষেত্রে তাদেরকে সেখান থেকেও আমরা কি করছি, বিতাড়িত করছি। এবং যে ভালনারেবিলিটি টু ভায়োলেন্স অর্থাৎ ওরা অনেক বেশি ভালনারেবল, অর্থাৎ তারা অনেক ভঙ্গুর, তাদের সাথে ভায়োলেন্স প্রায় সময় ঘটে। হ্যাঁ, মোর এন্ড অফেন হচ্ছে আমরা এই ভায়োলেন্স গুলো ঘটতে দেখি নারীদের সাথে, অর্থাৎ বিভিন্ন ধরনের এই যে বিভীষিকাময় ঘটনা আমরা শুনে থাকি, এটাকেই তো আমরা ভায়োলেন্স বলছি, ডোমেস্টিক ভায়োলেন্স অর্থাৎ নারী নির্যাতনের যে ব্যাপারটা, অ্যান্ড সেক্সুয়াল অ্যাবিউজ, এটা খুবই কমন একটা প্র্যাকটিস হয়ে গেছে। অর্থাৎ আমরা সবকিছুকে এই যে মেল সেক্সের যারা আছে মানে মেল পার্সন তারা খুব মানে ডমিনেটেড হবে, আর ফিমেলরা হচ্ছে একদম কথা শুনবে, অ্যাজ ওয়েল এজ তাদেরকে কোনো অধিকার দেওয়া হবে না, ঠিক আছে, তাদেরকে স্বাধীনতা দেওয়া হবে না তাদের মত প্রকাশের, সেটাই হচ্ছে কি যে ডমিনেশনটা চলে আসে। তো ওইখান থেকে এই সেক্সুয়াল অ্যাবিউজটাও প্রচুর হয়। এবং আমরা এই যে এই ধরনের ঘটনাগুলো দেখি, রেপ থেকে শুরু করে এই সবকিছু এই সেক্সুয়াল অ্যাবিউজের ভিতর পড়ে যায়। ইন বাংলাদেশ দ্য লিগাল এজ অফ ম্যারেজ, তাহলে পরীক্ষায় আসতে পারে, এবং এটা কিন্তু বোর্ডের কোশ্চেন, তাহলে বুঝতেই পারতেছো যে এই ধরনের অনুচ্ছেদ গুলো, সিন টেক্সট গুলো চলে আসছে। ইন বাংলাদেশ দ্য লিগাল এজ অফ ম্যারেজ ইজ 18, অর্থাৎ বাংলাদেশে যে সঠিক বিয়ে করার যে সঠিক বয়স সেটা হচ্ছে 18 ফর গার্লস মানে মেয়েদের জন্য, 21 ফর বয়েজ অর্থাৎ ছেলেদের জন্য সেটা 21 বছরের। হাউএভার যদিও 33% অফ অ্যাডালসেন্ট গার্লস আর ম্যারিড, কথাটা কি সত্যি না? এই 18 বছরের আগেই বা 15 বছরের আগেই অনেকের বিয়ে হয়ে যায়। তাহলে কথাগুলো একটু মাথায় রাখতে হবে। লিগ্যাল এজ কত? 18, কিন্তু 33% যেটা বলছে অফ অ্যাডাল্টস এন্ড গার্লস আর ম্যারিড বিফোর দ্য এজ অফ 15, তাহলে এইখানে একটু মাথাটা খাটাতে হয়। এমসিকিউতে চলে আসে যে কোন এজের আগে, বিফোর দ্য এজ অফ 15 এর জায়গায় এই কোশ্চেনটা আসে। ঠিক আছে, ইন হুইচ এজ you may see 33% of adults and girls are getting married. So তোমাকে বলতে হবে before the age of 15. You cannot tell before the age of 18 কারণ ইনফরমেশনও বলতেছে 15, খুবই বেসিক ফান্ডামেন্টাল একটা জিনিস, কিন্তু জিনিসটা ভুল করে ফেলি আমরা। So be very careful. And 60% become mothers by the age of 19. তাহলে এইটাও প্রশ্ন আসতে পারে যে by the age of 19 what percent or the amount of the girls becoming mothers is, তখন আমাকে বলতে হবে 60%। এই যে কথাগুলো, এই কথাগুলো কেন আমরা বলছি, কারণ হচ্ছে প্রত্যেকটা লেসন থেকে যখন এরকম কোশ্চেনটা আসে আমাদের এইটুক বিশ্লেষণ ধর্মী আমাদের ক্ষমতা তৈরি করতে হবে, অ্যাবিলিটিটা তৈরি করতে হবে বাবা। যদি অ্যাবিলিটিটা তৈরি করতে পারবো দিন শেষে এগুলো তোমাদের জন্য ডাল ভাত হয়ে যাবে। রিসার্চ ফাইন্ডস দ্যাট, এই দেখো রিসার্চ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে finds that adolescents with higher level of education and from more affluent families tend to marry at a later age, অর্থাৎ যারা এরকম যে কি করে যে একটা হায়ার লেভেল অফ এডুকেশন পায়, যেমন তোমরা যারা মেয়েরা আছো, এই তোমরা যারা একটা ভালো পরিমাণ শিক্ষা লাভ করতে পারছো কোনো প্রকার বাধা বিঘ্নতা ছাড়াই, তারা কি করতেছো, অথবা যে মেয়েরা স্পেশালি একটু ভালো অবস্থা সম্পন্ন, অ্যাফ্লুয়েন্ট মানে অবস্থা সম্পন্ন, একটু উঁচু পরিবার থেকে যারা আসে, যাদের কাছে টাকা পয়সার ফ্লোটা ভালো থাকে, তারা একটু দেরিতে বিয়ে করে থাকে। বয়েজ হাউএভার, বয়েজ যদিও মানে ছেলেদেরকে বিকাম রেডি ফর ম্যারেজ অনলি আফটার সেভারাল ইয়ার্স অফ অ্যাডolescence অ্যান্ড ইয়াং অ্যাডাল্টহুড, এবং এটাই ট্রু যে বয়েজরা সহজে এই কৈশোর বয়সে বিয়ে করতে পারে না, এবং তাদেরকে ইয়াং অ্যাডাল্টহুডেরও বেশ অনেক সময় পরে কি করতে হয়, বিয়েটা করতে হয়। তাহলে দেখো এটা পড়তে আমি তোমাদেরকে যত সময় লাগিয়েছি এত সময় তোমার লাগবে না পরীক্ষার হলে,
কিন্তু তুমি 5 থেকে 7 মিনিট পর তোমার ফুল কনসেন্ট্রেশনটাকে নিয়ে তাহলে তুমি কি করতে পারবা, পরবর্তীতে অ্যান্সার করতে পারবা। যদি তুমি সেটা করতে ব্যর্থ হও, আই এম অ্যাফ্রেড টু টেল ইউ, তুমি কিন্তু অ্যান্সার করতে পারবে না। তাহলে এই সহজ কথাগুলো যারা বুঝতে পারি তাদেরকে স্যালিউট, কারণ এই জিনিসগুলো বুঝতে হবে। ঠিক আছে, এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে। এই জিনিসগুলো যদি আমরা বুঝতে পারি তাহলে আলহামদুলিল্লাহ আমাদের প্রবলেমগুলো সহজেই কি করতে পারবো, আমরা সলভ করতে পারবো। কি করতে পারবো? সলভ করতে পারবো। তাহলে তোমাদের সামনে ঠিক তখনই এইরকম একটা বোর্ড কোশ্চেন চলে আসে, তোমাদের সামনে ঠিক তখনই এইরকম একটা বোর্ড কোশ্চেন চলে আসে, এবং বোর্ডে এসেছে এই কোশ্চেন গুলো। তাহলে আমরা কি একটু দেখবো যে আমরা কিভাবে এগুলোর অ্যান্সার করতে পারি। তাহলে এমসিকিউর ক্ষেত্রে চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস। অল্টারনেটিভস মানে আলাদা করে আর যা যা অপশন দেওয়া আছে এই অপশন গুলোকে অল্টারনেটিভ বলা হয়। তাহলে এই অল্টারনেটিভ থেকে সঠিকটাকে আমাদের চুজ করতে হবে। তাহলে একটু দেখো তো আমরা পারি কিনা চুজ করতে। এতক্ষণ যেইভাবে পড়েছি আমরা, আমার বিশ্বাস আমরা সবাই এটা অ্যান্সার করতে সক্ষম হব। হোয়াট কুড বি দ্য ক্লোজেস্ট মিনিং অফ দ্য ওয়ার্ড কনস্টিটিউট ইন দ্য ফার্স্ট সেন্টেন্স? প্রথম সেন্টেন্সে এই যে কনস্টিটিউট শব্দটা আছে এটা কি বোঝাচ্ছে? তাহলে একটু বোঝার চেষ্টা করো। তোমরা বলছিলে না ভাই একটু কঠিন প্রশ্ন দেখান, চলো এখন একটু তোমাদেরকে কনফিউজিং কোশ্চেনে নিয়ে আসি। এখানে এই কনস্টিটিউট শব্দটা দিয়ে কোন শব্দটা, যে 4টা অপশন আছে, কোনটা সবচেয়ে কাছাকাছি বোঝাচ্ছে বা কোনটার অর্থ এটার সাথে মিলে যায়? তোমরা কি অ্যান্সার করতে পারবা কেউ? তোমরা কি কমেন্ট বক্সে অ্যান্সার করতে পারবা? দেখি তো কে কি বলতে পারো। কারণ আমি তোমাদেরকে বলেছিলাম যে আলটিমেটলি কনস্টিটিউট মানে কোনো কিছু গঠন করা। কনস্টিটিউট মানে কোনো কিছু গঠন করা। তো আমরা একটু দেখি যে এখানে কি উত্তর হতে পারে, কে কি উত্তর দেয়। এখানে একটা টুইস্ট আছে, এই টুইস্টটা কে ধরতে পারে এটা আমরা একটু দেখবো। এই টুইস্টটা কারা উত্তর দিতে পারে। ওকে, আমি একটু কমেন্ট দেখছি। থ্যাংক ইউ ভেরি মাচ। কেউ বলছে টু। আচ্ছা, ওকে ডান। ওকে ডান। কেউ বলছে টু ভাইয়া। ওকে ডান, কোনো সমস্যা নেই। ওকে, গার্লস কলেজ, হ্যাঁ কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা প্লিজ আমরা আমরা সেটা নিয়ে কাজ না করি, আমরা একটু বুঝি। ঠিক আছে, একটু অ্যান্সার করার চেষ্টা করি। ওকে, ইংলিশ অ্যান্সার করতে করতে ফালতু হেজিটেশন করি এন্ড মার্ক নষ্ট করি, দ্যাটস দ্য ব্লাডি পয়েন্ট। এই পয়েন্ট আমাদেরকে একটু মনে রাখতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ, নাইস। তুমি অনেক সুন্দর কথাটা বলেছো যে আমরা হেজিটেশনে পড়ে যাই, আমরা অ্যান্সার করতে থাকি, বাট অলওয়েজ উই আর ইন এ ফিক্স, অর্থাৎ আমরা একটা হতবুদ্ধিকর অবস্থায় চলে যাই। এটা হবে না এটা হবে, ওইটা হবে না সেইটা হবে। সো এইভাবে চিন্তা না করে আমাদের ফ্লোটা ধরে রাখতে হবে। তাহলে কনস্টিটিউট মানে কি দেখি। কেউ বলেছে মেক, কেউ বলেছে ফর্ম। তাহলে এখন একটু ব্যাপার আছে, এখানে দুইটা অ্যান্সারই সঠিক হতে পারে, অর্থাৎ ফর্মও সঠিক হতে পারে, মেকও সঠিক হতে পারে, কিন্তু আলটিমেটলি এইখানে আমরা উত্তরটা দিব হচ্ছে ফর্ম। কারণ কি? গঠন করা। কনস্টিটিউট হচ্ছে গঠন করা, সেই ক্ষেত্রে মেকটা যেমন হয়, কিন্তু আলটিমেটলি ফর্মটা হচ্ছে তার সবচেয়ে বেশি ক্লোজ মিনিং কে বোঝায়। এবং এই পার্টিকুলার লেসনে কনস্টিটিউটের পরিবর্তে ফর্মটাকে আমরা যথোপযুক্ত করতে পারি, কারণ ফর্মটা হচ্ছে কোনো কিছু গঠিত হচ্ছে এমন বোঝায়, আর মেকটা হচ্ছে কেউ কোনো কিছু গঠন করে। যেমন আই মেক দ্য টেবল ফর ইউ, আমি তোমার জন্য এই টেবিলটাকে পরিষ্কার করে ফেলেছি। এখানে কিন্তু মেক দ্য টেবল হতে পারে। মেক দ্য টেবল মানে কিন্তু টেবিল গঠন করা না, টেবিলকে গুছিয়ে নেওয়া। কিন্তু ফর্ম দ্য টেবিল মানে কিন্তু টেবিলকে গুছিয়ে নেওয়া না। সো এই ক্ষেত্রে কনস্টিটিউটের সাথে ফর্ম শব্দটা বেশি উপযুক্ত হিসেবে নিয়ে নিতে পারি আমরা। তাহলে কিছু জিনিস আমরা বাস্তবিক প্রেক্ষাপটে চিন্তা করব, কারণ সেটা যদি করতে না পারি তাহলে পরবর্তীতে আমাদের সমস্যায় পড়তে হতে পারে। দ্য ফ্রেজ টেক প্লেস ইন দ্য সেকেন্ড সেন্টেন্স স্ট্যান্ডস ফর। তাহলে সেকেন্ড সেন্টেন্স একটা জিনিস ছিল টেক প্লেস। তাহলে টেক প্লেস মানে কি হওয়া বলেছিলাম? কোনো কিছু সংগঠিত হওয়া। তাহলে একটু দেখি তো, ওকার, রিকার, গো টু এ প্লেস, অল অফ দেম। আমাকে তোমরাই বলো কি অ্যান্সার হবে? ওকার হবে, রিকার হবে, গো টু এ প্লেস হবে, নাকি অল অফ দেম হবে? সো বেসিকলি অল অফ দেম হতে হলে সবকিছু অ্যান্সার হতে পারতো, কিন্তু টেক প্লেস মানে কখনোই গো টু এ প্লেস না। টেক প্লেস মানে কোনো কিছু সংগঠিত হওয়া, আর গো টু এ প্লেস মানে কোনো জায়গায় যাওয়া। তাহলে অল অফ দেম আর গো টু এ প্লেস আগেই বাদ। এখন বাকি আছে রিকার। তাহলে এই অর্থটা আমরা জানি না, একটু প্যাচে পড়ছি। কিন্তু টেক প্লেস মানে সংগঠিত হওয়া, আর ওকার মানে কোনো কিছু ঘটা, এইটা তো আমরা সবাই জানি। যদি এটা আমরা সবাই জানি, ভুলে যাও। ধরো তুমি রিকার শব্দের অর্থ জানো না, কোনো সমস্যা নাই, পরীক্ষার হলে তুমি
চুপচাপ এটা অ্যান্সার দিয়ে আসো, তোমার উত্তর হয়ে যাবে। তাহলে চিন্তাটা আমরা কিভাবে করলাম? প্রথম চিন্তাটা হচ্ছে ফ্রেজটা কি আমরা বুঝি কিনা। এই ফ্রেজটা কি যদি বুঝতে পারি, পরবর্তীতে যে চিন্তাটা, এটার সাথে আর কি কি অপশন আছে। এখানে দুইটা অপশন আগেই বাদ পড়ে গেল সেই প্রসেসে। দ্বিতীয় প্রসেসে এসে একটা ওয়ার্ড হচ্ছে রিকার আর একটা ওয়ার্ড হচ্ছে ওকার। এখন এর দুটার মধ্যে একটার অর্থ যদি আমি জানি, তাহলে কি আমার উত্তর করতে সমস্যা হবে? আমাকে একটু কমেন্ট বক্সে বলো, উত্তর করতে কি কোনো সমস্যা হবে? একদম কোনো সমস্যা হবে না। তাহলে দিন শেষে এইটুকুই হচ্ছে আমাদের বুঝতে হয়, ঠিক আছে? তাহলে এই রিকার মানে কি ভাইয়া বলবেন না? রিকার মানে হচ্ছে পুনরাবৃত্তি, রেকারেন্স। আমরা পড়েছি না, যারা সায়েন্সের স্টুডেন্ট তারা পড়েছো। তো এই রিকার মানে হচ্ছে পুনরাবৃত্তি। তাহলে দিন শেষে এই পড়াটা এইভাবে যত বেশি পড়তে পারবে না, ট্রাস্ট মি, তত বেশি তোমরা বেনিফিটেড হবে, তত বেশি মনে রাখতে পারবে। কারণ দিন শেষে এটা যদি তুমি মনে রাখতে চাও, তোমাকে এইভাবেই পড়তে হবে। কারণ এইভাবে পড়লে অনেক ক্ষেত্রে তোমরা যেই জিনিসটা করতে পারবে, সেটা হচ্ছে পড়াশোনাটাকে আয়ত্ত করতে পারবে, পড়াশোনাটাকে আয়ত্ত করতে পারবে। এই জিনিসগুলো সবসময় মনে রেখো, ঠিক আছে? মনে রেখো। ওকে, ডান ডান ডান। পরের কোশ্চেনটা কি? অ্যাডোলসেন্স ইজ এ ড্যাশ পিরিয়ড অফ টাইম ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড। আমি বলেছিলাম না আমরা কোন কোন জায়গাগুলো পয়েন্ট আউট করব। ভাইয়া এই জিনিসগুলো কি বুঝো? আমি একটা বুঝিয়ে দিলাম, আমি আরো কঠিন চাও না? আমি আরো কঠিন প্রশ্ন নিয়ে আসবো ইনশাল্লাহ। ইফ আই এম অ্যালাইভ, আজকে থেকে তোমাদের সাথে আরো দারুণ ভাবে অ্যাটাচড হলাম, কারণ আজকে থেকে আমার দায়িত্ব আরো বাড়লো, তাই না? আমি তোমাদের সাথে আরো কঠিন প্রশ্ন বোর্ডের যেইভাবে পেঁচানো হোক নিয়ে আসবো, এবং সেইগুলোকে কিভাবে চিন্তা করা যায় ওই প্রসেসটা তোমাদের শেখানোর চেষ্টা করব। এইটাই আমি সর্বোচ্চ তোমাদের সাথে করতে পারবো। কারণ অ্যান্সার তোমরা যে কোনো জায়গায় পাবে, অ্যান্সার তোমরা যে কোনো ভাবে উত্তর করতে পারবে, কিন্তু দিন শেষে যেটা তোমাদের কাজে লাগবে সেটা হচ্ছে এই প্রসেসটা। এই প্রসেসটা যদি কাজে না লাগাও, তাহলে তোমরা কখনোই কি করতে পারবে না, তোমরা কখনোই হচ্ছে এই জিনিসটাকে আত্মস্থ করতে পারবে না, তোমরা বুঝতে পারবে না যে এটা কিভাবে অ্যান্সার করতে হয়। আমার কথাগুলো মনে রেখো। তাহলে অ্যাডোলসেন্স ইজ এ ড্যাশ পিরিয়ড ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড। তাহলে এটা কি ট্রানজিশন, এটা কি ট্রানজিটরি, নাকি ট্রানজিশনাল, নাকি ট্রান্সিয়েন্ট? এখন এইখানে আমি তোমাদেরকে একটা জিনিস বলি, এই এটা কি আর্টিকেল না? এই পিরিয়ডটা কি নাউন না? তাহলে এইখানে আমরা কি বসাবো বলতো? এখানে আমাদেরকে কি বসাতে হতো আমাকে বলো। আজকে একটু বলো, আজকে আমি বুঝায় বুঝায় পড়াবো, ঠিক আছে? আমি আজকে বুঝায় বুঝায় পড়াবো যে আজকে এখানে কি বসানো উচিত ছিল, এখানে আমাদেরকে কি বসাতে হবে। আমরা এই জিনিসটা তোমাদেরকে পড়িয়েছি, দেখি আসলেই কারা কারা ক্লাসগুলো করো এবং কারা কারা আসলে মনে রাখো। আজকে একদম প্রমাণ হয়ে যাবে, আমি এগুলো বহুবার বলেছি, আমি এগুলো বহুবার তোমাদেরকে পড়িয়েছি। তো আমি বিশ্বাস রাখি, আমি বিশ্বাস রাখি এগুলো তোমরা আজকে অ্যান্সার করতে পারবে। আমি একটু দেখবো কারা কারা অ্যান্সার করতে পারি। ওকে নাইস, ওকে নাইস। আমাকে শুধু এইটার অ্যান্সার দাও। আমি তোমাদেরকে এই একটা জিনিস পড়িয়েছিলাম যে আর্টিকেল প্লাস ড্যাশ প্লাস নাউন, মাঝখানে কি বসে, মাঝখানে কি বসে, শুধু এইটুকু অ্যান্সার দাও। আমি অনেক হ্যাপি হব, যাতে করে বুঝতে পারবো যে তোমরা আসলেই পড়তেছো। একটু আমাকে বলো এখানে কি হবে ভাইয়া, এখানে কি হবে, কি হওয়া উচিত? ওকে, এবার একটু দেখি অ্যান্সার গুলো। রিফ্রেশ হচ্ছে না, নেটওয়ার্কে ডিস্টার্ব করছে আই গেস। রিফ্রেশড হচ্ছে না, ওকে এখন হচ্ছে, দেখি। ওকে নাইস, থ্যাংক ইউ। এখানে অ্যাডজেক্টিভ হবে। হ্যাটস অফ টু অল অফ ইউ, সাজ্জাদ, রাহাত, রিমি, এবি রহমান, মোফাজ্জল, নিপু দাস, মুনা, এভরিওয়ান, শাম্মি, এভরিওয়ান, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে যদি এইটা বুঝতে পারো যে এখানে কি হবে, এখানে অ্যাডজেক্টিভ হবে, তাহলে এখন আমাকে বলো তো, আমরা জানি যে কৈশোর হচ্ছে একটা পরিবর্তনের সময়, যেটা কিনা চাইল্ডহুড থেকে অ্যাডাল্টহুডের মাঝে হয়ে থাকে। তাহলে এইখানে আমাকে শুধু বলে দাও যে এখানে ট্রানজিশন হবে নাকি ট্রানজিশনাল হবে, জাস্ট এইটুক বলে দাও, তাহলে আমি বুঝে ফেলবো যে হ্যাঁ ঠিক আছে, আমরা সঠিক পথে আছি। তাহলে দেখো, ট্রানজিশনটা হচ্ছে নাউন আর ট্রানজিশনালটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে আমাদের অ্যান্সারটা কি হওয়া উচিত? ট্রানজিশনাল পিরিয়ড। ভাইয়া এত ব্যাখ্যা করে পড়ালেন, এত ব্যাখ্যা করে বললেন, ভাইয়া এই ব্যাখ্যাটাই তোমার কাজে লাগবে, এই ব্যাখ্যাটাই পরবর্তীতে তোমার অনেক কাজে লাগবে। কারণ এই ব্যাখ্যাটার মাধ্যমে পরবর্তীতে আরো অনেকগুলো কোশ্চেন যখন তুমি সলভ করতে যাবে বা পরীক্ষার হলে উত্তর করতে যাবে, তখন তোমার এগুলো কি হবে, এগুলো হচ্ছে তোমাকে মানে 100% তোমাকে এই জিনিসটা বোঝাবে যে হ্যাঁ ঠিক আছে, এই জিনিসটা এই বোঝায়। তো চলো আমরা পরবর্তীতে আসি। আমাকে বলো, আমরা কি বুঝতে পারতেছি পড়া? আমাদের পড়াটা কি কাজে লাগছে? আমরা কি ধরতে পারতেছি যে আমাদের লক্ষ্যটা কি বা আমাদের উদ্দেশ্যটা কি? এখানে এখানে পড়ার উদ্দেশ্যটা কি বলো আমাকে একটু বলো, কারা কারা এটা এনজয় করতেছো?
জাস্ট এইটা বলো, হ্যাঁ ট্রানজিশনাল হবে, ভেরি গুড, ট্রানজিশনাল হবে, দ্যাট ইজ ইট। ওকে, ওকে ডান। তাহলে জাস্ট আমাকে বুঝতে হবে যে আমার এই যে অ্যান্সার করার যে প্রবণতাটা, এই যে সঠিকভাবে উত্তর লেখার প্রবণতাটা, এইটা আমাকে বুঝতে হবে, দ্যাট ইজ ইট, নাথিং এলস, আর কিচ্ছু না। দ্য সিনোনিম অফ অ্যাফ্লুয়েন্ট, আমি তোমাদেরকে এমসিকিউ টাইপ পড়িয়েছি, এমসিকিউ টাইপ পড়িয়েছি না? যখনই ফার্স্ট পেপার পড়াই তখন বলেও দিই যে এমসিকিউ টাইপ গুলো কেমন হবে। তোমাদেরকে আমি সবসময় বলি একটা সিনোনিম অ্যান্টোনিম, তোমাদেরকে সবসময় বলি যে একটা কোনটা নাউন থেকে ভার্ব, ভার্ব থেকে অ্যাডজেক্টিভ হয়, এগুলো পরীক্ষায় আসবে। তাহলে দেখো এটা কিন্তু একটা বোর্ড কোশ্চেন এবং এটা পরীক্ষায় আসছে, দ্য সিনোনিম অফ অ্যাফ্লুয়েন্ট। তো আমি তোমাদেরকে বলেছিলাম অ্যাফ্লুয়েন্ট মানে হচ্ছে অবস্থা সম্পন্ন, সচ্ছল, যার কিনা অনেক কিছু ভালো মানে বা উপভোগ্য কিছু পাওয়ার একটা কি আছে, অবস্থা আছে, তারাই হচ্ছে অ্যাফ্লুয়েন্ট। তাহলে অ্যাফ্লুয়েন্ট কি? ডেস্টিটিউট, পুয়ার, পভার্টি, প্রত্যেকটাই দারিদ্র, দরিদ্র, অথবা আমরা বলতে পারি যে মানে গরিব, এদের সাথে সম্পর্কিত। এই পুয়ার যেখানে অ্যাডজেক্টিভ, এই পভার্টি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, এই ডেস্টিটিউটও হচ্ছে গরিব। তার মানে কি, এই যে দেখো ডেস্টিটিউট শব্দটা যারা যারা জানতে তারা তো জানলেই, আর যারা জানলে না তারা আজকে অ্যাটলিস্ট জেনে নিলে ডেস্টিটিউটটা কি। আরো মজার কথা বলি, ধরো এই ডেস্টিটিউট মানে কি তুমি বুঝো না, কিন্তু পুয়ার আর পভার্টি তো বুঝো। তাহলে অ্যাফ্লুয়েন্ট মানে যদি সচ্ছল হয়, অ্যাফ্লুয়েন্ট মানে যদি অবস্থা সম্পন্ন হয়, তাহলে নিশ্চয়ই এটার সিনোনিম মানে সমার্থক শব্দ কখনো গরিব অথবা দরিদ্র বা দারিদ্রতা হবে না। তাহলে আলটিমেটলি বাকি থাকবে হচ্ছে ওয়েল অফ আর হচ্ছে ডেস্টিটিউট। তাহলে ডেস্টিটিউট মানে কি আর ওয়েল অফ মানে কি? ওয়েল অফ মানে হচ্ছে ভালো থাকা। তাহলে এই দুইটার অর্থ একটা যদি জানি তাহলে হয়ে যাবে। তাহলে ওয়েল অফ মানে ভালো থাকা, ওয়েল অফ মানে সচ্ছল, এইটুক যদি আমি তুমি জানি তাহলে আমাদের কাজ হয়ে গেল, আমরা অ্যান্সার করতে পারলাম। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে কি? ওয়েল অফ। কারণ ডেস্টিটিউট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ যেটার মানে হচ্ছে পরিত্যক্ত, নিঃস্ব, সহায় সম্বলহীন। এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো বুঝতে পারাটাই হচ্ছে মানে আমার জিনিসটাকে শিখে নেওয়া। আর এই ব্যাপারগুলো যখন বুঝতে পারি না, তখন হচ্ছে না আমরা উত্তর করতে পারি, না হচ্ছে আমরা সঠিক উত্তরটা বের করার কোনো প্রসেস বের করতে পারি। এই জিনিসগুলো একটু ঠান্ডা মাথায় ভাববে, যখনই ঠান্ডা মাথায় ভাববে উত্তর তোমার সামনে বিরাজমান থাকবে। পরের প্রশ্নটা, দ্য ওয়ার্ড ইকোনমিক ক্যান বি রিপ্লেসড বাই, এই যে ইকোনমিক শব্দটা আছে, এই শব্দটাকে কি দ্বারা রিপ্লেস করা হয়? এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ এমসিকিউ। এই প্যাটার্নটাও খুব জনপ্রিয়, যে এই শব্দটাকে কোন শব্দ দিয়ে রিপ্লেস করা যায়, এই শব্দটার পরিবর্তে কোন শব্দটা বসানো যায়। তাহলে দ্য ওয়ার্ড ইকোনমিক ক্যান বি রিপ্লেসড বাই হোয়াট? ইকোনমি, ইকোনমিক্যাল, মনিটারি, ফাইন্যান্স। তাহলে আমাকে বুঝতে হবে যে ইকোনমিক শব্দটা কোন পার্টস স্পিচ। এই কোশ্চেনগুলোর উত্তর দেওয়ার সহজ উপায়, যখনই বলবে এই শব্দটাকে অন্য একটা শব্দ দ্বারা রিপ্লেস করে দেখাও, তখন তোমাদের কি মাথায় রাখতে হবে? তখন তোমাদের মাথায় রাখতে হবে যে এই শব্দটা কোন পার্টস অফ স্পিচে আছে। তাহলে আমাকে বুঝতে হবে যে ইকোনমিকটা কি আসলে। আলটিমেটলি এই ইকোনমিক ওয়ার্ডটা হচ্ছে অর্থনৈতিক, এবং অর্থনৈতিক হচ্ছে কি? অর্থনীতি সম্পর্কীয়, মানে একটা অবস্থা, তার মানে এটা একটা অ্যাডজেক্টিভ। তাহলে আমরা এই চারটা শব্দের ভিতরে অ্যাডজেক্টিভ বসানোর চেষ্টা করব। অ্যাডজেক্টিভটা যদি আমরা থাকে তাহলে ইজিলি বুঝতে পারবো। তাহলে অর্থনৈতিক একটু বোঝার চেষ্টা করো, ইকোনমি হচ্ছে অর্থনীতি, তাহলে কি হবে আমাকে বলো? ইকোনমি হচ্ছে অর্থনীতির সাথে সম্পর্কযুক্ত, ঠিক আছে? তাহলে আমাকে বলো যে ইকোনমি মানে কেউ যে মিতব্যয়ী থাকে, ঠিক আছে, অর্থনৈতিকভাবে সচ্ছল হোক অসচ্ছল হোক, যে মিতব্যয়ী থাকে সেটা বোঝানোর জন্য ইকোনমি আমরা ইউজ করি ওয়ার্ডটা। ইকোনমিক্যাল এই ওয়ার্ডটা কখন ইউজ করি? যখন কোনো ব্যক্তি ধরো ক্রিকেট খেলায়, ক্রিকেট খেলায় একটা বলার 5 ওভারে মাত্র 10 রান দিল, তো এই যে 10 রান দিল মাত্র, এটা হচ্ছে তার ইকোনমিক্যাল স্পেল, অর্থাৎ সে মাত্র 5 ওভার বল করে 10টা মাত্র রান দিল, এটা হচ্ছে ইকোনমিক্যাল। এটাও কিন্তু অ্যাডজেক্টিভ, কিন্তু ইকোনমিক্যাল মানে হচ্ছে মিতব্যয়ী, এটাও হচ্ছে মিতব্যয়ী, মাইজার কিছুটা। এখন আসো ফাইন্যান্স আর মনিটারি, এখানে এই দুইটার ভিতরে যে কোনো একটা অ্যান্সার হবে। এখন ফাইন্যান্স হচ্ছে অর্থ সংক্রান্ত, যেটা নাউন, আর মনিটারি হচ্ছে কি বলতো দেখি, তোমরা জানো এই মনিটারি শব্দটা অর্থ কি? তোমরা কেউ জানো? আক্ষরিক অর্থ না জানো, ভাবার্থ কি কেউ জানো? আমাকে একটু বলো যে ভাবার্থ কি কেউ জানো, যে মনিটারি শব্দটা কি? তাহলে এইটা যদি জানতে তাহলে অ্যান্সারটা বুঝে ফেলতে। এই মনিটারিটা হচ্ছে অর্থনৈতিক বা আর্থিক সম্পর্কীয়, টাকা পয়সার সম্পর্কিত, তাই এখানে অ্যান্সারটা হবে মনিটারি, এবং এই মনিটারিটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এই যে সূক্ষ্মতম পরিকল্পনাটা, এই যে সূক্ষ্মতম চিন্তাটা, এই চিন্তাটা যখন থেকে করতে পারবে তখন থেকে এই ধরনের, এটা খুব বেশি পেঁচানো কোনো কোশ্চেন না,
এটা মডারেট কোশ্চেন, এই কোশ্চেন গুলো সহজে অ্যান্সার করতে পারবে। তো অ্যান্সার করতে হলে আগে কি করতে হবে, কোশ্চেন বিশ্লেষণ করতে হবে, কোশ্চেন গুলো কেমন আছে, কিভাবে থাকে, কিভাবে এগুলো চলে আসে, এই জিনিসগুলো জানতে হবে এবং সেইভাবে উত্তর করার চেষ্টা করতে হবে। সো এই প্রসেসটা যে যত বেশি অ্যাপ্লাই করতে পারবে তার লাইফ অনেক বেশি সহজ হয়ে যাবে। ঠিক আছে, দ্যাট ইজ ইট, আর কিচ্ছু না। ওকে, ভেরি গুড, ভেরি গুড। এই যে দেখছো অনেকে ইকোনমিক্যাল লিখেছো, আইকোনমিক্যাল লিখেছো, ভুল হয়েছে তোমার লেখা। ওকে, কন্ডিশন বুঝাতে, ভেরি গুড। ফিনান্সিয়াল, ইকোনমিক্যাল, হ্যাঁ মনিটারি যে একজন লিখেছো, না ভাইয়া, হ্যাঁ ইকোনমিক্যাল ও অ্যাডজেক্টিভ। এই যে তাহলে দেখো কোশ্চেনটা দেখো, নাহিদা ইকোনমিক্যাল হচ্ছে অ্যাডজেক্টিভ, কিন্তু ইকোনমিক্যাল হচ্ছে মিতব্যয়ী, আর ইকোনমিক হচ্ছে অর্থ সংক্রান্ত, অর্থনীতি সংক্রান্ত। তাহলে অর্থ সংক্রান্ত আবার মনিটারি, এই জন্য এই মনিটারি হচ্ছে ইকোনমিক দ্বারা যে বেস্ট রিপ্লেসড হতে পারে। সো এই জিনিসগুলো দেখো, এখানে দুইটাই অ্যাডজেক্টিভ ছিল কিন্তু ইকোনমিক্যাল আমরা নিচ্ছি না। তাহলে আমাদের যে বোঝার লেভেলটা, এটা কি তোমরা বুঝতে পারতেছো? আমার এখন খুব মনে পড়তেছে ওই ছেলেটা কই ভাইয়া, এগুলা তো সহজ, এগুলা তো সহজ, একটু কঠিন গুলা পড়ান। তাহলে ওকে আমি জিজ্ঞেস করতাম যে এখন তুমি আমাকে বলো যে এই প্রসেসটা তোমরা বুঝতে পারো কিনা। ঠিক আছে, ইকোনমিক্যাল হলো না কেন ভাইয়া? ইকোনমিক্যাল এই জন্য হইলো না কারণ ইকোনমিক্যাল দিয়ে একজন মিতব্যয়ী মানুষকে বোঝায়। আমি একটু আগে বোঝালাম ইকোনমিক্যাল স্পেল, একটা ক্রিকেট খেলোয়াড়, একটা বলার যদি খুব অল্প রান দেয় কোনো একটা ওভারে, সেটাকে আমরা ইকোনমিক্যাল স্পেল বলি, রাইট? মুস্তাফিজের ক্ষেত্রে মাঝে মাঝে মুস্তাফিজ অনেক রান দেয়, আবার মাঝে মাঝে অল্প রান দেয়, তখন তাকে আমরা ইকোনমিক্যাল বলি, কমেন্টেটররা বলে। সো এই ইকোনমিক হচ্ছে অর্থ সংক্রান্ত আর ইকোনমিক্যাল হচ্ছে মিতব্যয়ী। তাহলে দুইটার অর্থ কি মিললো? দুইটা অ্যাডজেক্টিভ হলেও এরা কি অর্থ মিললো? হলো না, মিলে হচ্ছে মনিটারির সাথে। তাহলে এই যে চিন্তা ভাবনাটা, এই চিন্তা ভাবনাটা আমাদের করতে হবে যদি দিন শেষে আমাদেরকে শিখতে হয়। দিন শেষে যদি আমাদেরকে শিখতে হয়, আমাদেরকে এই চিন্তা ভাবনাটা করে তারপর উত্তর করার চেষ্টা করতে হবে, তাহলেই হয়তোবা আমরা বুঝতে পারবো। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা একটু বোঝার চেষ্টা করি। ওকে, আমরা এই জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করি। বা ফাইন্যান্সিয়াল, ফিন্যান্স, অনেক ক্ষেত্রে এক একটা ওয়ার্ড বিভিন্নভাবে ব্যবহৃত হয়। একটা হচ্ছে অর্থ সংক্রান্ত, ফাইন্যান্স কখনো ভার্ব হিসেবে হতে পারে, কখনো এটা নাউন হিসেবে হতে পারে। ঠিক আছে, এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে। ফাইন্যান্স নাউন না, তোমাকে কে বলছে? আমি যদি বলি যে সে ফাইন্যান্সের উপর মাস্টার্স করেছে, তাহলে ফাইন্যান্স কি নাউন না? তাহলে ফাইন্যান্স নাউন কিনা এটা দিয়ে এরকম এক্সক্লেমেশন মানে চিহ্ন দিও না বাবা। প্রত্যেকটা অর্থের পিছনে বা প্রত্যেকটা পার্টিকুলার বিশ্লেষণের পিছনে অবশ্যই আমার কাছে তথ্য আছে, রাইট? বা আমি জানি তোমাকে কিভাবে ইনশাল্লাহ শিখাতে হবে। আশা করি এই ব্যাপারগুলো তোমরা বুঝেছো, রাইট? আমি এটা বিশ্বাস করি যে তোমরা এটা বুঝেছো। যদি বুঝে থাকো তাহলে আমাকে একটু বলো। ঠিক আছে, এই প্রসেসটা। আচ্ছা, একজন হচ্ছে অ্যাংরি রিয়েক্ট দিচ্ছ, কে এটা? হোমোসেপিয়েন্স। ও তুমি তো মানুষ। আচ্ছা, মানুষ তো তুমি অ্যাংরি রিয়েক্ট দিতেই পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, কোনো সমস্যা নেই, ক্লিয়ার। থ্যাংক ইউ, ভেরি গুড। হ্যাঁ, ইকোনমিক্যাল, ফিনান্সিয়াল, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। থ্যাংক ইউ ভেরি মাচ। তো যদি একটু বুঝে থাকো আমাকে একটু লাভ দাও, কেয়ার দাও, লাইক দাও, যাতে করে বুঝতে পারি যে না, এই পর্যন্ত আমরা বুঝতে পেরেছি, আলহামদুলিল্লাহ। তো এই জিনিসগুলো বুঝতে হবে। 11টা বাজে অর্গানিক ক্লাস, মুস্তাফিজুর যে রান মেশিন। আচ্ছা, রান মেশিন হোক, সেটা বড় ব্যাপার না, আমরা যেটা বোঝার সেটা বুঝে ফেলেছি। 11টা বাজে অর্গানিক ক্লাস, তাহলে কি এখন অফ করে দিব বলতেছো? তাহলে কালকের ক্লাসে শেষ করব বাকি অংশগুলো? আমাকে বলো, কালকের ক্লাসে শেষ করব। হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড অ্যাডোলসেন্স? অবশ্যই অ্যাডোলসেন্স হচ্ছে নাউন, কৈশোর, কৈশোর সংক্রান্ত। তাহলে কিশোর কিশোরী হবে, তার মানে কি অ্যাডোলসেন্স। এই বানানটা অনেকে ভুল করো, অ্যাডোলেসেন্ট উচ্চারণ যাই করো না কেন, বানান ভুল করিও না, কারণ উচ্চারণটা পরবর্তীতে লাগবে। আমাদের পরীক্ষায় উচ্চারণটা ম্যাটার করে না, দিন শেষে বানানটা ম্যাটার করে, তাই না? তাই অ্যাডোলসেন্ট বানানটা আমাদেরকে জানতে হবে। তাহলে অ্যাডোলসেন্ট বানানটার ক্ষেত্রে এসসি পর্যন্ত একই জিনিস, জাস্ট ই এন্ড টি, এটুক লিখলেই অ্যাডজেক্টিভ ফর্ম হয়ে গেল। ঠিক আছে, সো আমাকে একটু বলো, যদি অর্গানিক ক্লাস থাকে তাহলে ঠিক আছে, তাহলে আমরা এখানেই শেষ করব। তাহলে কালকে অবশ্যই আমরা এই পুরাটা শেষ করতে হবে আমাদেরকে পড়ে। তো এই জিনিসটা হচ্ছে কি, শেখা, শিখতে হবে। যদি শিখতে পারো তাহলে তুমি ইজিলি ধরতে পারবা, যদি শিখতে না পারো তাহলে দিন শেষে আর কোনো লাভ নেই। ঠিক আছে, ওকে, ভেরি গুড। ওকে ভাইয়া, ঠিক আছে। 12টা পর্যন্ত করান, ভালো লাগছে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর নাইস কমপ্লিমেন্ট। বাট তোমাদের আরেকটা ক্লাস আছে 11টায়, এবং আমি জানি যদি এখন আমি আরো 10 মিনিট পড়াই, তখন 11টার 5 মিনিট 10 মিনিট আগে ক্লাসটা শুরু করতে অনেকেরই প্রবলেম হতে পারে। সো এটা একটা অনাকাঙ্ক্ষিত প্রবলেম, আমার বিশ্বাস আগামীকাল এই প্রবলেম নাও হতে পারে। সো আগামীকাল টাইমের কোনো লিমিট থাকবে না, যতক্ষণ লাগে ততক্ষণ পড়বো। সো আজকে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ যেহেতু আমাদের 11টায় ক্লাস আছে,
উই হ্যাভ টু স্টপ রাইট নাও। তো সবাই অনেক ভালো থাকো। আশা করি তোমাদের ভিতরে কিছু চেঞ্জ আসবে। পড়াশোনাটা কিভাবে করতে হয়, প্রশ্নের উত্তর কিভাবে বের করতে হয়, এই প্রসেসটা আমরা কি রাখবো, চলমান রাখবো। এই আশা নিয়ে সবার সাথে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকো। আসসালামু আলাইকুম।